কোন প্রজেক্ট করা দরকার, কিভাবে পেপার লিখতে হয়, কোন ব্যাপারটা শেখা দরকার। যখন থেকে আমি প্রজেক্ট করা শুরু করছি আমার একাডেমিক পারফরমেন্স অনেক ইমপ্রুভ করছে। রিসার্চের একটা বড় পার্ট লেখা, ইট গট রিজেক্টেড এন্ড ইট গট হরিবল। রিজেকশন স্বাভাবিক, ইটস পার্ট অফ লাইফ। মানে শুরু করে ছেড়ে দেয়, তারপরে আবার নতুন জিনিস শুরু করে, তুমি বুঝতে পারবা যে ওই পজিশনগুলোতে যাওয়ার জন্য তুমি কি করতে হবে। রিসার্চ ইজ ভেরি মাচ সিমিলার টু কুকিং। বেশিরভাগ স্টুডেন্ট, আমার নিজের টিচিং এক্সপিরিয়েন্স এবং নিজের স্টুডেন্ট লাইফের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝি যে বেশিরভাগ লোকজন দে ডোন্ট লিভ আপ টু দেয়ার পটেনশিয়াল সিম্পলি বিকজ দে আর ফ্রাস্ট্রেটেড, দে আর depressed in the early years of their undergraduate education. ফাঁকিবাজ মনকে পড়াশোনার মতো বোরিং একটা কাজে বসানোর উপায় খোঁজার জ্ঞান গর্ভ আলাপ সালাপ করার প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমরা প্রায় সবাই ইউনিভার্সিটিতে ফোর্থ ইয়ারের দিকে এসে থিসিস করি, তাই না? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে কি জানি যে থিসিস ব্যাপারটা কি। একটা প্রজেক্ট নিয়ে অনেকদিন কাজ করতে হবে, তারপর একটা এই মোটা রিপোর্ট লিখে জমা দিতে হবে। রিপোর্ট অনেক সময় আমরা কপি পেস্ট করি, যার রিপোর্ট যত বড় হয় তত ভালো। তো একটা থিসিস দিয়ে আসলে এর চেয়ে বেশি কি করা যেতে পারে? আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ঠিক আসলে জানতাম না যে একটা থিসিসকে কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তো আজকে আমাদের সাথে এমন একজন গেস্ট আছেন যে আসলে আন্ডারগ্রেড লেভেলে থিসিস করে ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলিতে ভালো ভালো পেপার পাবলিশ করেছে এবং পাশাপাশি একটা অ্যাওয়ার্ড পেয়েছে যেটা নাম হচ্ছে আন্ডার গ্রাজুয়েট থিসিস অ্যাওয়ার্ড। আন্ডার গ্রাজুয়েট থিসিস অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড আন্ডারগ্রেড স্টুডেন্টরা যে থিসিস করে ওইটার এক্সেলেন্সের ভিত্তিতে দেওয়া খুবই সম্মানজনক একটা অ্যাওয়ার্ড। তো আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছে হিমেল দেব। হিমেল বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার পর সে বুয়েটেই জয়েন করে ফ্যাকাল্টি হিসাবে। তো হিমেল বর্তমানে আছে আমেরিকায় ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনে, সে এখানে পিএইচডি করছে। তো আমরা সরাসরি আজকে কথা বলবো হিমেলের সাথে। তো হিমেল, কি অবস্থা? আমি ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও ভালো আছি। তো হিমেল, আমরা আসলে সবাই অনেক ভালো ভালো কাজ করতে চাই যখন আমরা পড়াশোনা করি। আমরাও ভালো থিসিস করতে চাই, তোমার মতো অ্যাওয়ার্ড পেতে চাই, অ্যাকচুয়ালি তোমার মতো হতে চাই। তো তোমার আসলে ছোটবেলা থেকে শুরু করে স্কুল, কলেজ এবং বুয়েট, তারপর এখন পিএইচডি করছো, এই টোটাল জার্নিটা কেমন ছিল? তুমি কম্পিউটার বিজ্ঞানে কেন পড়লা? এই টোটাল জার্নিটা আসলে কিভাবে তোমাকে এই জায়গায় নিয়ে আসলো? একটা কমন ফ্যাক্ট আছে, সেটা আন্ডারগ্রেডে ঢোকার সময় হোক বা পরবর্তীতে পিএইচডি করতে আসার জন্যই হোক, যে কারণগুলোতে চুজ করছিলাম দোজ ওয়ার অল রং রিজনস আর কি। ডেফিনেটলি ইন দি রাইট প্লেস বাট ফর রং রিজনস, এটা খুব ইম্পর্টেন্ট ডিস্টিংশন। আমার হাই স্কুল ছিল কলেজিয়েট স্কুল চট্টগ্রামে। তো কলেজিয়েট স্কুল অ্যাজ এ স্কুল খুবই লাইভলি প্লেস বড় হয়ে ওঠার জন্য। আমরা ওই সময় আসলে কি করতাম, বেশিরভাগ সময় গল্প করতাম, ক্রিকেট খেলতাম একটু একটু, আর হচ্ছে হ্যাঁ মানে আড্ডা দিয়েই বেশিরভাগ সময় কেটে যেত আর কি। তো কলেজের স্কুলের পড়াশোনা শেষ হওয়ার পর তারপর আমার মামার দুই মামা, আমার মামাদের খুবই ইচ্ছা ছিল যে আমি আসলে কলেজে নটরডেম কলেজে পড়বো আর কি। ওরা প্রায় নটরডেম কলেজের কথা বলতো। টিভিতে দেখা যেত যে মানে নটরডেমের স্টুডেন্টরা এতজন এ প্লাস পাইছে বা এরকম বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিত টিভির মানুষজন প্রত্যেকবার এইচএসসি রেজাল্ট দেওয়ার পর। তো ওই থেকে ওদেরও একটা ইন্টারেস্ট ছিল, তো আমি সেই হিসেবে নটরডেম কলেজে চলে আসি পড়তে। তো কলেজের এনভায়রনমেন্ট স্কুলের থেকে খুবই আলাদা ছিল, কলেজ মোর রেস্ট্রিকটিভ প্লেস ছিল। বাট আমি মানে অনেকের সাথে পরিচিত হইতে পারছি যারা খুবই ইন্টারেস্টিং অ্যাজ এ পার্সন, খুবই ইন্টারেস্টিং ছিল, বা হয়তো মোর একাডেমিক্যালি মোর ইয়ে ছিল আর কি, ফোকাস ছিল। তো ওদের সাথে কথা হতো। যেমন আমার আমি যে সিটে বসতাম আমার দুপাশে দুজন বসতো। একজন হচ্ছে তুষার, ও আমার সাথে একই স্কুলের থেকে আসছিল, কলেজের স্কুল থেকে আসছিল। আর আমার ডান পাশে বসতো অনুপাশ ছিল টাঙ্গাইল থেকে। তো মানে এবং তুষার আর রনক খুবই মানে কন্ট্রাস্টিং পার্সন আর কি, মানে দুজন খুবই আলাদা ধরনের পার্সন। তুষার মোর লেড ব্যাক রিল্যাক্সড, অনুপ মোর ফোকাসড এবং মানে খুবই ভালো ছাত্র ছিল আর কি। তো এদের সাথে মিশতে গিয়ে বিভিন্ন রকম জিনিস আমি হয়তো মানে বিভিন্ন জিনিস ইন্টারেস্টেড হয়েছি, বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারছি। একটা ইয়ে ছিল হচ্ছে সবার কমন ইঞ্জিনিয়ারিং ড্রিম ছিল। আমি কলেজে যে গ্রুপে ছিলাম সেই গ্রুপের বেশিরভাগ স্টুডেন্ট ফর সাম রিজন মোর ইনক্লাইন ছিল ইঞ্জিনিয়ারিং এর দিকে। নটরডেম কলেজে মনে হয় এটা একটা কাইন্ড অফ তুমি প্রথা বলতে পারো আর কি। টিচাররাও এনকারেজ করে যে স্টুডেন্টদেরকে মোর ইঞ্জিনিয়ারিং ইয়ে পার্সু করতে এবং সেই হিসেবে বুয়েটে যেতে বলে আর কি। তো ওই জিনিসটা আমার উপর একটা প্রভাব ছিল কম বেশি। পরে ভর্তি পরীক্ষা দিলাম, বুয়েটে আসলাম। দ্যাট ওয়াজ এগেইন ভেরি ডিফারেন্ট এনভায়রনমেন্ট স্কুল কলেজের থেকে। আমি যখন ভর্তি হচ্ছিলাম তখন আমি নিজে ইলেকট্রিক্যালে পড়তে চাইছিলাম, কারণ আমার বড় মামা ইলেকট্রিক্যালে পড়াশোনা করছে। তো আমি নিজে ইলেকট্রিক্যাল নিতে চাইতাম। তো পরে আমি কম্পিউটার সায়েন্সে পাইছি, ইলেকট্রিক্যাল পাইনি। আর মানে যেটা বললাম যে আমি
ঠিক জায়গাতে ভুল কারণে আসছি আর কি। ভুল কারণ মানে আমি ঠিক জানতাম না যে আসলে কম্পিউটার সায়েন্সের ইয়েটা কি। আমি ভাবতাম হয়তো কম্পিউটার সায়েন্সের লোকজন মানে মোর হার্ডওয়্যার রিলেটেড, কম্পিউটারের হার্ডওয়্যার রিলেটেড কাজ করে। সফটওয়্যারের দিক থেকে, ডেভেলপমেন্টের দিক থেকে কি করতে হয় বা কি আদৌ এটার স্কোপ কি বা কি করা যায় সে সম্পর্কে অতটা ধারণা ছিল না। আমি অনেক পরে জানতে পারছি, ওভার দি ইয়ার্স জানতে পারছি। সো মানে এটা খুবই মানে ইন্টারেস্টিং যে আমি ভুল কারণে একটা জায়গায় গেলাম, বাট আই রিয়েলি এনজয়েড দ্যাট জার্নি আর কি। সময়টা খুব ইন্টারেস্টিং ছিল। তারপর আন্ডারগ্রেডের পড়াশোনা শেষে আমি বলবো পিএইচডি ট্রানজিশনটা মোর ইনফর্ম ছিল, ইন দ্য সেন্স যে আমি আমার আন্ডারগ্রেডের যে সুপারভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর তানজিম হাসান, আমি দুজনের কাছে খুবই কৃতজ্ঞ আর কি। ওনারা খুবই এনকারেজ করতেন এবং মানে আমাকে হাতে ধরে অনেক কিছু শেখাইছেন আর কি, যে গবেষণার বিষয়টা মানে রিসার্চের বিষয়টা কিভাবে কি করতে হবে, বা মানে রিসার্চ একটা ইন্টারেস্টিং জিনিস, যে যে কোনো কিছু যে তোমাকে কোনো কিছু পাওয়ার জন্য করতে হবে তা না, জাস্ট ইন্টারেস্টের জন্য, জাস্ট বিকজ ইট সাউন্ডস ইন্টারেস্টিং, জাস্ট বিকজ দিস কোয়েশ্চন ইজ ইন্টারেস্টিং, আমরা ওটা পার্সু করতাম। ওই জিনিসটা আমার ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন আর কি। তো ওনাদের চেষ্টাই বলি বা মানে একটু আগে শুরু করাটাই বলি, দুটার কম্বিনেশনে হয়তো আমি যখন আন্ডারগ্রেড ইয়ারের শেষের দিকে ছিলাম আমি অনেকটাই মোটিভেটেড ছিলাম যে না আমাকে পিএইচডি করতে হবে, মানে রিসার্চ খুবই ইন্টারেস্টিং জিনিস, সো লেটস ডু ইট। তারপর এখানে আরবানা শ্যাম্পেনে আসা পিএইচডি করতে। আচ্ছা, তুমি আন্ডারগ্রেডে যখন তোমার থিসিস করলা তখন তো তোমার টপিক একরকম ছিল, তো তোমার রিসার্চের টপিক কি সেমই আছে নাকি ইয়ার টু ইয়ার এটা আসলে চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে? তুমি এখন কি নিয়ে কাজ করছো? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আর আনসারটা হচ্ছে যে ব্রড ফিল্ডের দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমি এখনো আমি আন্ডারগ্রেডে যখন কাজ শুরু করছিলাম আমি কাজ করতাম মোর সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস এই ফিল্ডে আর কি। আমরা হয়তো যেমন আমার থিসিসের প্রবলেম ছিল কমিউনিটি ডিটেকশন, যে একটা সোশ্যাল নেটওয়ার্ক আছে সেখানে কমিউনিটি গুলো খুঁজে বের করা, স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড ডেটা মাইনিং প্রবলেম। তো আমার অ্যাডভাইজার নিজে আমার আন্ডারগ্রাজুয়েট সুপারভাইজার কাজ করতেন মোর ডেটাবেসে, ওনার ইন্টারেস্ট ছিল ডেটাবেসে। তখন আসলে আমার মধ্যে ওই ডেটাবেস বা ডেটা মাইনিং কে আলাদা করতে পারার ওই এবিলিটিটা ছিল, মানে আমি মনে করতাম যে দুটো হয়তো মানে একই ফিল্ড আর কি, ব্রড ফিল্ড হয়তো একই। তো এক হিসেবে আমি সেই ব্রড ফিল্ডের মধ্যে আছি, কিন্তু ওভার দি ইয়ার্স যেটা হয়েছে যে আমার ফোকাস হয়তো মোর স্পেসিফিক হয়েছে। এখনো আমার ব্রড ফোকাস ডেটা সায়েন্সই, বাট মোর স্পেসিফিক্যালি আমি কাজ করি ডেটা সায়েন্স আর ইকোনমিক্স এর ইন্টারসেকশনে। আমি খুব সহজভাবে বলতে গেলে আমি এখনো সোশ্যাল নেটওয়ার্ক রিলেটেড প্রবলেমেই কাজ করি, কিন্তু এখন যে মানে মেথোডলজিক্যাল পার্সপেক্টিভ থেকে এখন আমরা হয়তো মোর ইকোনমিক্স এর সাথে ইকোনমিক বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট কিভাবে সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস কে ইনফর্ম করতে পারে সেটার দিকে মোর ফোকাসড আর কি। যেমন একটা প্রবলেম যেটা আমরা রিসেন্টলি কাজ করছিলাম সেটা হচ্ছে যে ধরো বিভিন্ন নেটওয়ার্ক আছে, রাইট? ধরো ফেসবুক বা টুইটার, এর আগেও অনেক নেটওয়ার্ক ছিল, অরকুট ছিল বা আরো অনেক প্ল্যাটফর্ম ছিল যেগুলো ওভার দি টাইম এখন ডিসঅ্যাপিয়ার করছে, বা ফেসবুক হয়তো নেক্সট 5 বছর থাকবে বা 10 বছর হয়তো ডিসঅ্যাপিয়ার করবে। কেন কিছু সোশ্যাল নেটওয়ার্ক হয়তো সাকসেসফুল হয় বাকিরা হয় না? হোল ইউজার কমিউনিটি কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে, তাদের ইন্টারেস্ট গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, তার ভিত্তিতে আমরা কি এটা বলতে পারি কবে এই প্ল্যাটফর্মটা হয়তো মানে এখান থেকে হয়তো ইউজাররা দ্রুত বেড়ে যাবে বা এই প্ল্যাটফর্মটা হয়তো কোলাপস করবে, এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে পারি না। তো সেগুলোর জন্য অনেক সময় দেখা যায় যে ইকোনমিক স্ট্যান্ড পয়েন্ট বা ইকোনমিক ভিউ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ সময় আমরা যেসব অ্যানালাইসিস মানে করি বা টিপিক্যালি যেটা মানে যে ধরনের অ্যানালাইসিস গুলো সেগুলো খুবই মাইক্রো লেভেলে, মানে অ্যাট দি লেভেল অফ ইন্ডিভিজুয়ালস, যে আমার একটা ইউজারের ডেটা আছে আমি সেখান থেকে তার সম্পর্কে কি বলতে পারি। বাট মোর কমপ্লেক্স ডিসিশন মেকিং অফেন একটা ম্যাক্রো লেভেল আর কি। যেমন হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম টিকবে কি টিকবে না, এটা একটা ম্যাক্রো লেভেলের কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেন আনসার করার জন্য অনেক সময় খুব সিম্পলিফিকেশনের দরকার হয়, কিছু আমাদেরকে সিম্পলিফাইং অ্যাজাম্পশন ধরতে হয় আর কি। যেমন তুমি একটা দেশের ইকোনমির কথা চিন্তা করতে পারো, যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল একভাবে টাকা খরচ করতেছে। এখন কথা হচ্ছে আমি টাকা বেশি খরচ করতেছি, বেশি ইনকাম করতেছি, খরচ করতেছি, বিভিন্নভাবে করতেছি। বাজেট যখন করে এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে হিসেব করা যায় না যে একজন ইন্ডিভিজুয়াল এটা করবে বা আরেকজন মানুষ হয়তো ডিফারেন্টলি বিহেভ করবে। তখন একটা ওভারঅল পপুলেশনের উপর কিছু অ্যাজাম্পশন নিতে হয় যে ওভারঅল আমার পপুলেশন এভাবে বিহেভ করতে পারে, কিছু সিম্পলিফাইং অ্যাজাম্পশন নিতে হয়। তো আমরা যখন সোশ্যাল নেটওয়ার্কের উপরে ইকোনমিক থিওরিগুলো অ্যাপ্লাই করে আমরা ওই ধরনের সিম্পলিফাইং কিছু অ্যাজাম্পশন নেই আর কি। আমরা চিন্তা করি যে পুরো পপুলেশনটা একটা পার্টিকুলার ওয়েতে বিহেভ করবে, অন অ্যান অ্যাভারেজ ইউজাররা হয়তো এভাবে ইন্টারঅ্যাক্ট করবে, এটা করবে। তো সেখান থেকে আমরা মানে নেটওয়ার্কটার কারেন্ট স্ট্যাটাস সম্পর্কে বা এটা কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে একটা বেটার ধারণা পাই আর কি।
তো এখন আমার যে ফোকাস সেটা মোস্টলি এসব ইকোনমিক মোর ম্যাক্রো ইকোনমিক থিওরির কাইন্ড অফ ডেটা মাইনিং ইমপ্লিকেশন নিয়ে আমরা চেষ্টা করি এমন মেথড ডেভেলপ করতে যেগুলো এরকম ইকোনমিক ভিউ পয়েন্ট থাকে, আমরা সেগুলোকে মডেলে ট্রান্সলেট করি, সেখান থেকে বিভিন্ন ইনসাইট প্রোভাইড করার চেষ্টা করি যে এই প্ল্যাটফর্মটা এতদিন টিকতে পারে, বা মোর ইম্পর্টেন্টলি তুমি একজন হয়তো প্ল্যাটফর্ম প্রোভাইডারের পক্ষে এটা করা সম্ভব ইউজারদেরকে প্ল্যাটফর্মে টিকিয়ে রাখতে। আচ্ছা, বাংলাদেশে তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ইনফ্যাক্ট এখন আমরা অনেক সময় শুনি যে যারা আসলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বুয়েট এগুলোতে চান্স পায় না, তারা আসলে গিয়ে ইকোনমিক্সের মতো সাবজেক্টে পড়ে বা বাংলা ইংলিশ পড়ে। কিন্তু তুমি আসলে বুয়েটের মতো জায়গায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়লা, তো তারপর তুমি আমেরিকাতে পিএইচডি করতে আসছো কম্পিউটার সায়েন্সে, কিন্তু তুমি কাজ করো ইকোনমিক্স নিয়ে। এটা কেমন ধরনের কথা? মানুষে কি বলবে শুনলে? আমাদের অনেক রকম ধরো সোশ্যাল স্টিগমা বা ট্যাবু যে জিনিসটাকে বলে ওই ধরনের আছে। ধরো বিটন আছে, আমরা সাধারণত স্টেম ডিসিপ্লিন গুলোকে তোমার লিবারেল আর্টস শুধু বাংলাদেশে না, মানে ওভারঅল তুমি পৃথিবীর যে কোনো জায়গাতে যাও, এশিয়ান কান্ট্রিজ গুলোতে মোর প্রমিনেন্টলি, বাট ইভেন বিয়ন্ড এশিয়ান কান্ট্রিজ, আমি স্টেরিওটাইপ করতে চাচ্ছি না, বাট ইন জেনারেল মানুষের এই টেন্ডেন্সিটা দেখা যায় যে স্টেম ফিল্ড গুলো, মানে দ্য মোর ম্যাথি দ্য ফিল্ড ইজ, তুমি মনে করো যে ইটস মোর সুপেরিয়র, যে এটার হয়তো ইয়ে খুব ভালো, বা এটা ইট রিকোয়ার্স মোর ইন্টেলেকচুয়াল ফায়ার পাওয়ার আর কি ইন সাম সেন্স। এখন এই কাস্ট সিস্টেমটা এটা আর্টিফিশিয়াল, এটা আমাদের ওন বায়াস থেকে আসে। এখন ইঞ্জিনিয়ারিং পার্সন হিসেবে অনেক সময় আমাদের মনে হতে পারে যে না, একটা সফট ডিসিপ্লিনের কোনো ভ্যালু নাই, বাট তুমি যদি দেখো মানে মোর মানে একটু যদি নিজের ফিল্ডের বিয়ন্ডে গিয়ে তুমি যদি দেখতে চাও, তাহলে দেখবা যে অনেক জায়গাতেই মানে মোর দেন দি টেকনোলজি ইটসেলফ পিপল ম্যাটার্স। মানে ধরো তুমি একটা ইকোনমিক ডিসিশন নিতে চাচ্ছ, এটা কাকে কাকে ইফেক্ট করবে, বা ধরো যে কোনো একটা ব্রড ডিসিশন মেকিং, অনেক সময় এই আন্ডারস্ট্যান্ডিং গুলো ছাড়া, এই ধরনের সোশ্যাল সায়েন্স কোশ্চেন গুলোর আনসার জানা ছাড়া তুমি যদি একটা মানে জাস্ট টেকনোলজি ড্রিভেন পলিসি অ্যাডপ্ট করতে যাও, এটা ওয়ার্কআউট করবে না। দেয়ার আর মেনি এক্সাম্পলস। উই ডিজাইন technologies and all that for good reasons, right? আমাদের ইন্টেনশন থাকে যে এটার একটা ভালো কিছু তৈরি করা সম্ভব। ধরো তুমি যে কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ তৈরি করলাম নতুন, and there are many, right? আমি ধরো স্ন্যাপচ্যাট তৈরি করলাম, বা যে কেউ একজন একটা আরবিট্রারি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ তৈরি করলো। এখন তুমি যখন অ্যাপ তৈরি করো, তুমি চিন্তা করো যে হ্যাঁ, ইউজাররা এটাতে হয়তো এভাবে ইন্টারেস্টেড হবে, এটা খুব ভালো টেকনোলজি, এটা এভাবে ইউজ হতে পারে। বাট মোর অফেন দেন নট যেটা দেখা যায় যে ইউজাররা তোমাকে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ অ্যাডপ্ট করতে হেল্প করে। প্রচুর উদাহরণ আছে যেখানে মানুষ দি অরিজিনাল ডিজাইনারের ইন্টেনশন ছিল একটা পারপাস সার্ভ করা, কিন্তু অ্যাপ সার্ভ করতেছে এ ভেরি ডিফারেন্ট পারপাস। তো এই জিনিসগুলো পিক করার জন্য, মানুষের ইন্টারেস্ট পিক করার জন্য, বা তোমার জাস্ট প্লেন সিম্পল এটা বোঝার জন্য যে মানুষ একটা ডিফারেন্ট জিনিস চাচ্ছে, মানে যেটা তুমি হয়তো ইন্টেন্ট করছো তার থেকে একটা ডিফারেন্ট জিনিস চাচ্ছে, এই জিনিসটা বেটার বোঝার জন্য হলো সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিনগুলো আমাদের দরকার আছে আর কি। আর এখনকার সময় এসে যেটা মোর আমি বলবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে the traditional boundaries between disciplines no longer make sense. তুমি এটা বলতে পারো না যে আমি কম্পিউটার সায়েন্সে পড়ি, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ি, বা আমি হয়তো বায়োমেডিক্যালে পড়ি। মোস্ট পিপল ওয়ার্ক উইথ ডেটা। এখন তুমি যে কোনো র্যান্ডম যে কোনো একজন হয়তো গ্র্যাজুয়েট স্টুডেন্টকে পিক করো, তার সাথে কথা বলতে চাও, মোস্ট অফ দিস পিপল আর ওয়ার্কিং উইথ ডিফারেন্ট টাইপস অফ ডেটা। হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং একজন পড়ে, সে ট্রান্সপোর্টেশনের ডেটা নিয়ে কাজ করতেছে, সেও মডেলিং করতেছে ফ্রম এ স্লাইটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ। তো তাদের ব্যাকগ্রাউন্ড ওই ক্ষেত্রে খুব ম্যাটার করে, যে তোমার ডোমেইন নলেজ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ইগনোর করি, যে আমরা ভাবি যে হয়তো যে কোনো প্রবলেমকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম দিতে পারি, যেখানে আমাদের ডোমেইন নলেজের দরকার নেই, ডোমেইন নলেজ ছাড়া আমরা অনেক কিছু করতে পারি। যত সময় যায়, বিশেষত মোর কমপ্লিকেটেড প্রবলেমের জন্য এই ডোমেইন নলেজ খুব ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি। তো এই ডোমেইন নলেজ কোথা থেকে আসবে? তুমি যদি পিপল নিয়ে কাজ করতে চাও, সোশ্যাল সায়েন্স ডোমেইন ছাড়া তোমার যাওয়ার জায়গা নেই। তুমি যদি যে কোনো একটা পলিটিক্যাল ফিল্ডে হয়তো কোনো একটা হয়তো পলিসি লেভেল ডিসিশন মেকিং বা অন্য কাউকে কনভিন্স করতে চাও, তোমার এই ধরনের এগুলোর দরকার আছে, মানে তোমার সফট সায়েন্স অ্যাঙ্গেল গুলো, পার্সপেক্টিভ গুলো দরকার আছে। উইদাউট দোস উই আর প্রিটি মাচ হেল্পলেস, রাইট? আমি অনেক অ্যানালাইসিস করলাম, কিন্তু অ্যানালাইসিস করে আমি বের করলাম যে হয়তো ইউজারদের এটা দরকার, মানে ইউজারদের একটা পার্টিকুলার জিনিস দরকার, সেই সার্ভিসটা আমি তাকে কিভাবে প্রোভাইড করতে পারি, এটাও বেটার বোঝার জন্য হলো এই ধরনের ফিল্ডগুলোকে আমাদের মোর অ্যাপ্রিশিয়েট করতে পারতে হবে আর কি। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমাদের অনেকের মধ্যে অনেক সময় একটা ইগো কাজ করে যে আমি অমুক সাবজেক্টে পড়ি, এটাই বস, আমি বস, বাকি যত সাবজেক্ট আছে এগুলোর কোনো বেল নেই। এটা কিন্তু আসলে সত্যি না। আমাদের সব ধরনের সাবজেক্টের দরকার আছে, আমাদের সব ধরনের বিষয়ে পড়াশোনার দরকার আছে। কোনো সাবজেক্টই ছোট বা বড় না, সবকিছুই আমাদের লাগে। হ্যাঁ, মানে ইয়েটা ইম্পর্টেন্ট, তুমি কি ভ্যালু প্রোভাইড করতেছো সেটা ইম্পর্টেন্ট। সাবজেক্ট আমি বলবো যে মানে
সাবজেক্টের কম্পারিজন ইটস বেসিক্যালি অ্যাপলস এগেইনস্ট অরেঞ্জেস, রাইট? প্রত্যেকটা সাবজেক্টের ইউটিলিটি আছে, তুমি সেটা নিয়ে কি করতে পারতেছো, দ্যাটস দি পয়েন্ট। আচ্ছা, ফার্স্ট ইয়ার থেকে ক্যারিয়ার নেভিগেট করা কিন্তু একটু কঠিন ব্যাপার। বিশেষত আমি যদি কম্পিউটার সায়েন্সের কথা বলি, এটা আরো কঠিন। কারণটা হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে ক্লাসরুমে কোর্স ওয়ার্কে যেসব ব্যাপার পড়ানো হয় এর বাইরেও আমাদের নিজে নিজে অনেক কিছু শিখতে হয়। তো তোমার জন্য এই ব্যাপারটা কেমন ছিল? তুমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলা, তারপর থেকে তুমি কিভাবে নতুন নতুন জিনিস শিখলা, পড়াশোনা কিভাবে করলা, রেজাল্ট কিভাবে ভালো রাখলা, পাশাপাশি কিভাবে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে শিখলা? সো হাউ ডিড ইউ স্টার্ট? মানে অনেক স্মৃতি আছে, অনেক অ্যানেকডোট আছে, অনেক মানে টনস অফ ইন্টারেস্টিং স্টোরিজ টু শেয়ার। আমি চেষ্টা করবো একটা অন্তত তোমাকে ওভারঅল ওভারভিউ দেওয়ার কিরকম ছিল। আমি যখন শুরু করছিলাম, আমি যেটা বললাম যে আমি সঠিক জায়গায় ভুল কারণে ছিলাম, আমি জানতাম না যে কি করতে হবে। তো প্রথম আসার পরে বুয়েটের আমার ধারণা, শুধু বুয়েটে না, হয়তো বেশিরভাগ ইউনিভার্সিটির জন্য এই কথাটা অ্যাপ্লিকেবল, অ্যাটলিস্ট সরকারি ইউনিভার্সিটিগুলোর জন্য অ্যাপ্লিকেবল, যে স্টুডেন্টদের টেন্ডেন্সি থাকে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, কারণ কি আমাকে টিচার হতে হবে ওই ইউনিভার্সিটিতে, হয়তো লেকচারার পজিশনে বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে আমাকে হয়তো টিচিং প্রফেশনে যেতে হবে। এটা একটা টেন্ডেন্সি আর কি, এটা একটা কমন টেন্ডেন্সি। এই জিনিসটা আসে আমাদের আসলে ওই কাইন্ড অফ জব সিকিউরিটি দিয়ে থেকে আর কি, কারণ বেশিরভাগ টিচিং পজিশন মোর টেনিওর, মানে টেনিওর হওয়ার পসিবিলিটি থাকে অ্যাটলিস্ট সরকারি জায়গাগুলোতে। তো ওই জিনিসটা একটা মানে ভয় আমাদের সবসময় থাকে, আমরা সবসময় সিকিউরিটি চাই, তো সেই কারণে সবাই চেষ্টা করে আর কি টিচিং প্রফেশনে যাইতে। ওইটাই মেইন মোটিভেশন সবার, একটু পড়াশোনার দিকে ফোকাস থাকা বা রেজাল্ট ভালো করতে চান। তা আমিও ব্যতিক্রম ছিলাম না। আমি ফার্স্ট ইয়ারের দিকে আমি বলবো হয়তো আমার টার্গেট ছিল যে আমাকে রেজাল্ট ভালো করতে হবে। আমি জানতাম না যে আমি কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে কেমন হতে যাচ্ছি। আমার টার্গেট ছিল যে আমি ধরে নিচ্ছিলাম এটা তোমার ধরো হয়তো স্ট্যান্ডার্ড একটা প্রসেস, তুমি পড়াশোনা করবা, পরীক্ষা দিবা, পরীক্ষা পাস করাটা ছিল টার্গেট আর কি। বাট দ্যাট চেঞ্জ ওভার টাইম। তো সেটার জন্য চোখ ফোটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাধারণত দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগ অ্যাটলিস্ট বুয়েটের ক্ষেত্রে এটা খুবই পার্টিকুলারলি অ্যাপ্লিকেবল, যে ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টরা খারাপ করে এবং সেখান থেকে মানে ডাউনফলটা শুরু হয়, মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অনেকের জন্য আবার এটা ভালো, মানে ওটা চোখ ফোটে, দেন দি পিক সামথিং ডিফারেন্ট, মানে বুঝতে পারে হয়তো যে বিয়ন্ড মানে একাডেমিক্সও অনেক জিনিস আছে যেগুলো তুমি পার্সু করতে পারো। তো আমার রেজাল্ট মোটামুটি ছিল ফার্স্ট সেমিস্টারের শেষে, খুব ভালো ছিল না, মোটামুটি ছিল। কিন্তু আমি যেটা বুঝতে পারছিলাম যে আমার জন্য হয়তো টিচিং ইজ নট দি অনলি অপশন, মানে আমার আরো এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। আরেকটা জিনিস যেটা তুমি একটু আগে তুমি আর আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ইনফরমেশন গ্যাপ, রাইট? তো আমার অনেক ক্লাসমেট ছিল যারা হয়তো আগে থেকে প্রোগ্রামিং পারতো বা প্রোগ্রামিং আগে থেকে শিখতে শুরু করছে, দে হ্যাড আর্লি এক্সপোজার। সো ওই জিনিসটা খুবই ভালো সার্ভ করে, রাইট? তুমি কারণ তুমি বুঝতে পারতেছো প্রোগ্রামিং বাই ইটসেলফ ইজ ইম্পর্টেন্ট। কোডিং শেখাটা তোমার জন্য হয়তো মানে প্লেন সিম্পল ইন্টারেস্ট থেকেও করতে পারো, বাট ইন জেনারেল হয়তো তুমি বুঝতে পারো যে এই জিনিসটার কিছু ইউটিলিটি আছে আর কি। তো আমার ওরকম ক্লাসমেট ছিল যারা ধরো প্রোগ্রামিং ইন্টারেস্টেড ছিল বা হয়তো মানে প্রবলেম সলভ করতেছিল বিভিন্ন সাইটে। তখন ইউভিএ খুবই পপুলার সাইট ছিল, এখন হয়তো ডিফারেন্ট সেট অফ সাইট আছে যেগুলো মানুষ ফলো করে বা যেগুলোতে মানুষ হয়তো বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে, মক কন্টেস্টে পার্টিসিপেট করে। তো আমি ওদের কাছ থেকে জানতে পারলাম যে না, এরকম তুমি ধরো পার্টিসিপেট করা যায়। তো আমি কিছু কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করলাম। ডেফিনেটলি মানে অ্যাজ বিগিনার তুমি তো ডেফিনেটলি হরিবল থাকবা, মিজারেবল থাকবা, এবং আনলাইক মেনি আদার ফিল্ডস কম্পিউটার সায়েন্সে যেটা হয় যে প্রোগ্রামিং রিকোয়ার্স দ্য লট অফ কাইন্ড অফ মানে প্রথম দিকটা একটু হার্ড, মানে তোমার অ্যাডপ্ট করাটা, শেখাটা, মানে প্রোগ্রামিং মাইন্ডসেটে আসাটা খুবই হার্ড। ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম আদার মানে কাইন্ড অফ ডিসিপ্লিনস আর কি, ইন দ্যাট সেন্স যে তুমি ধরো ওই প্রবলেম সলভিং এর আইডিয়াটা একটু মানে তোমার হয়তো ইনিশিয়ালি কিছু আইডিয়া আছে, অ্যাবস্ট্রাক্ট ভেগ আইডিয়া আছে যে না এইভাবে করতে হবে, কিন্তু সেটাকে একটা মানে কোডে কনভার্ট করা, তোমার থিঙ্কিং কে অ্যাকচুয়াল কোডে ট্রান্সলেট করা, দ্যাট অফেন বিকামস দি ব্যারিয়ার, যেটার জন্য অনেক প্র্যাকটিসের দরকার, আসলে অনেক সময় দেওয়ার দরকার আছে আর কি। একটা খুবই কমন তোমার পপুলার অ্যাডভাইস হচ্ছে যে যে কোনো কিছু তোমার মাস্টারি অর্জন করতে হলে তোমার 10,000 আওয়ার্স সেখানে স্পেন্ড করতে হবে আর কি। তো যখন তুমি শুরু করতেছো ডেফিনেটলি ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম দোজ 10,000 আওয়ার্স। সো আমি আমার সেকেন্ড সেমিস্টারে অ্যাটলিস্ট ফর মোস্ট পার্টস যেটা করছি যে ধরো প্রবলেম সলভ করার চেষ্টা করছি। আই ওয়াজ নট ভেরি সাকসেসফুল ইন ইট, আমি খুব ভালো ছিলাম না, বাট ইট ওয়াজ হেল্পিং মি কোয়াইট এ বিট। তো সেকেন্ড সেমিস্টারে আমার রেজাল্ট প্রথম সেমিস্টার থেকেও খারাপ ছিল। তো তাতে আমার যেটা মনে হলো যে না, মানে আমি টিচিং প্রফেশন আমার জন্য না, আমাকে অন্য কিছু করতে হবে। আই নিড টু ফাইন্ড মাই থিং, রাইট? আমার এমন একটা কিছু করতে হবে যেটাতে আমি ভালো, বা যেটা করে আমি মজাও পাবো, যেটাতে আমি কিছুটা দক্ষ, এবং ইট উইল সার্ভ মি ওয়েল ইন লং রান। তো আমি তখন যেটা করলাম যে আমি প্রজেক্ট করতে শুরু করলাম।
and that was a really interesting experience. তো বেশিরভাগ মানে তুমি প্রোগ্রামিং বা মানে আমি বলবো প্রোগ্রামিং শেখার জন্য তোমার হচ্ছে প্রবলেম সলভিং খুবই ইম্পর্টেন্ট বা মানে তোমার লজিক ডেভেলপমেন্টের জন্য, কিন্তু তুমি যদি আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেসটাই অ্যাকাস্টম হতে চাও বা নিজের মানে জাস্ট কিউরিওসিটি থেকে কিছু করতে চাও, হয়তো প্রজেক্ট করাটা স্লাইটলি বেটার আর কি। স্লাইটলি আমি বলবো এই কারণে, কারণ জিনিসটা তোমাকে হেল্প করে মানে কিছু তোমার নিজের ইন্টারেস্ট পার্সু করতে। তখন তুমি একটা ইনস্টেড অফ কারো ডিফাইন্ড প্রবলেমের জায়গায় তুমি নিজের মতো নিজে একটা জিনিস ক্রিয়েট করতেছো, এন্ড দ্যাট গিভস ইউ সাম সর্ট অফ গুড ফিলিং আর কি। তা আমি আমার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার প্রচুর সময় স্পেন্ড করছি জাস্ট প্রজেক্ট করে, বিভিন্ন রকমের প্রজেক্ট করতাম। তো আমরা তখন থার্ড সেমিস্টারে জাভা শিখছিলাম মনে হয়, থার্ড বা আমার এক্স্যাক্টলি মনে হয় সম্ভবত থার্ড সেমিস্টারে জাভা শিখছিলাম, বাট আই স্পেন্ড আ লট অফ টাইম ডুইং প্রজেক্ট। আমি গেম বানাইতে পছন্দ করতাম। আমি খুব ইন্টারেস্টিং কোনো গেম না, গ্রাফিক্যালি খুব এক্সাইটিং কিছু না, খুব সিম্পল গেম, ধরো টিকটাকটো বা ধরো কোয়াডা, এরকম বিভিন্ন পাজল গেম যেগুলো লজিক গুলো তোমার ধরো সিম্পল বাট মোর স্ট্রাকচার্ড আর কি, আর ভিজুয়ালি খুব সিম্পল কিছু কম্পোনেন্ট থাকতো যেটা মানে ডিজাইন করাটা অতটা ডিফিকাল্ট ছিল না। তুমি জাভা সুইং তখন আমরা ইউজ করতাম, এখন হয়তো আরো মানে বেটার ফ্রেমওয়ার্ক আছে, বাট থিংস আর ইন্টারেস্টিং। কারণ আমি যেটা হতো যে মানে প্রজেক্ট করতে গেলে ওটার একটা এন্ড আউটপুট থাকতো, এন্ড দ্যাট ওয়াজ অলওয়েজ ভেরি মিনিংফুল ইউনিট অফ কাইন্ড অফ মানে তুমি একটা জিনিস করছো 3 দিন 4 দিন বা সপ্তাহখানেক কাজ করছো, শেষে একটা আউটপুট আছে যেটা ধরো ট্যানজিবল একটা জিনিস, ইটস অলওয়েজ ভেরি এক্সাইটিং। এটা খুবই আমাকে মানে একটা ভালো অনুভূতি দিত আর কি, আমি খুবই এনজয় করতাম এই ব্যাপারটা। তো এই জিনিসটা আমাকে আস্তে আস্তে আমি যখনই ফ্রি টাইম পাইতাম আমি চেষ্টা করতাম কিছু না কিছু একটা মিনিংফুল বানানোর আর কি, নট ফর মানে ফর দি সেক অফ মানে, কারণ ওই প্রজেক্ট আমরা নিয়ে আর কোথাও দেখাচ্ছি না বা হয়তো ইয়েও করতেছে না, বাট চেষ্টা করতাম আর কি কিছু না কিছু একটা বানাতে। তো আমরা মনে হয় খুব সম্ভবত আমার সাথে আমার আরো 2 ফ্রেন্ড ছিল, তন্ময় আর মধুসূদন, আমরা একসাথে অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট মানে it helps to have friends who are interested in this same sort of stuff, right? কারণ একা করাটা ভালো কিন্তু ওই ইয়েটা হয় না আর কি। একসাথে কাজ করতে বসলে অনেক সময় দেখা যায় যে তুমি গল্প করতেছো, কাজও করতেছো, মানে হ্যাভিং পিপল টুগেদার হেল্পস আ লট। আমার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট ছিল যে আমার ফ্রেন্ডরা ছিল, আমরা একসাথে কিছু একটা করার চেষ্টা করতাম, সেটা মানে আমার জন্য আমি খুবই লুক ফরওয়ার্ড করতাম আর কি। that also মানে speaks a lot about the social life আর কি, ফ্রেন্ডদের সাথে সময় কাটানো যায় তো, বাট একই সাথে কিছু না কিছু মিনিংফুল করা যায় তো আর কি। তো ওই জিনিসটা আমার জন্য পার্টিকুলারলি খুবই হেল্পফুল হয়েছে। ইনফ্যাক্ট হচ্ছে আমি খেয়াল করছি যখন থেকে আমি প্রজেক্ট করা শুরু করছি আমার একাডেমিক পারফরমেন্স অনেক ইমপ্রুভ করছে। এটার একটা রিজন ছিল, কারণ হচ্ছে আমি তখন অনেক কিছু শিখছি সিম্পলি বিকজ আই নিডেড দোজ ফর মাই প্রজেক্ট, নট ফর মাই কোর্স ওয়ার্ক আর কি। যেমন আমি সিকুয়েল শিখছিলাম খুবই, মানে আমি ডেটাবেসের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড ছিলাম বিকজ আই নিডেড দ্যাট ফর এ প্রজেক্ট। আমি একটা প্রজেক্টের জন্য এটা শিখতে চাইছিলাম, সো আমি সেমিস্টারে ওটা শুরু হওয়ার আগে থেকে শেখা শুরু করছি, এন্ড আই নিউ যে আই হ্যাড সাম প্রবলেমস টু সলভ অন মাই ওন। তো এই জিনিসটা পরে খুবই হেল্পফুল হয়েছে, কারণ দেন আই হ্যাড দি লিড, রাইট? আমি এটা করতেছিলাম not because I have some exam to pass, because I have something else to do যেটা আমার নিজের পছন্দ, যেটা আমার নিজের করা উচিত আর কি। তো আমার থার্ড ফোর্থ সেমিস্টার মোস্টলি এই প্রজেক্ট রিলেটেড কাজে কেটে গেছে, মানে বন্ধুদের সাথে প্রজেক্ট করা, and it helped in some extent. সেকেন্ড ইয়ারের শেষে, থার্ড ইয়ারের শুরুতে, আমার ফিফথ সেমিস্টার আমার জন্য পার্টিকুলারলি মেমোরেবল, কারণ ফিফথ সেমিস্টারে আমার হচ্ছে আমার ডেটাবেস কোর্স ছিল, সেই কোর্সের কোর্স ইনস্ট্রাক্টর ছিলেন আমার এখন মানে আমার আন্ডার গ্রাজুয়েট সুপারভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। তখন খুব সম্ভবত অস্ট্রেলিয়া থেকে মানে মাত্র ব্যাক করছেন ওনার পিএইচডি পরে। উনি কাজ করছেন ইউনিভার্সিটি অফ মেলবোর্নে। ওনার ইন্টারেস্ট ছিল মোস্টলি স্পেশাল ডেটাবেস নিয়ে, মানে স্পেশিও টেম্পোরাল ডেটাবেস নিয়ে স্যারের ইন্টারেস্ট ছিল ব্রডলি। তো স্যার হচ্ছে আমাদের ডেটাবেস ক্লাসে পড়াতেন, স্যারের কোর্স ভালো লাগতো। তো স্যার খুবই রিসার্চ মাইন্ডেড ছিলেন আর কি, যেহেতু মানে ফ্রেশলি মিন্টেড পিএইচডি, এবং উনি নিজে এই ব্যাপারগুলোর ব্যাপারে খুবই এনথুসিয়াস্টিক এবং মানে এনকারেজিং আর কি। তো উনি মানে বুয়েটে তো স্বাভাবিকভাবে মানে গ্রাজুয়েট স্টুডেন্ট ওই লেভেলে নাই, মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্ট আমরা হয়তো অ্যাফোর্ড করতে পারি না ওইভাবে। তো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা হচ্ছে মেইন কম্পোনেন্ট আর কি, মেইন ক্লক টু রান দি রিসার্চ হুইল আই গেস। তো উনি স্টুডেন্ট খুঁজতেছিলেন ডেফিনেটলি। তো আমি খুবই এনথুসিয়াস্টিক ছিলাম যে আমি জানি না যে
আমি কি করতে যাচ্ছি, বাট আই এম ইন্টারেস্টেড ইন ডুইং সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। মানে আমি জানতাম না যে আমি কি করতে যাচ্ছি, বাট আমি ইন্টারেস্টেড ছিলাম স্যারের সাথে কাজ করবো, দেখি স্যার কি করেন আর কি। আমি স্যারের কাছে গেলাম, বললাম যে আমি তো কাজ করতে চাই। তো আমি ওনাকে বললাম যে আমি এরকম এরকম প্রজেক্ট করতেছি, আপনি কি এগুলোতে ইন্টারেস্টেড? সো ধরো আমি উনি কাজ করতে চাচ্ছে রিসার্চে, আমি ওনাকে কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের কথা বলতেছি যে না এই প্রজেক্টগুলো ইন্টারেস্টিং, আপনি কি আমাকে একটু গাইড করতে পারেন কিনা। তো স্যার আমাকে প্রথমে ধরুন হেল্প করলেন আর কি, ডিফারেন্সিয়েট করতে, যে না রিসার্চের উদ্দেশ্য একটু ডিফারেন্ট। তুমি যখন প্রজেক্ট করতেছো তোমার টার্গেট বেশিরভাগ কারেন্ট প্রবলেম সলভ করা, এখন একটা প্রবলেম আছে সেটা সলভ করা। রিসার্চে আমরা ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করতেছি ফিউচারের জন্য, আমরা এমন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি যেটা হয়তো এখনকার অ্যাসপেক্ট অতটা ইম্পর্টেন্ট না, বাট নিয়ার ফিউচার হোপফুলি ইন নেক্সট 5 years or 10 years এটা খুবই ইম্পর্টেন্ট হবে। সো আমাদের ওরকম একটা এরিয়া পিক করতে হবে। আমি বললাম আচ্ছা দ্যাট সাউন্ডস গুড, কিন্তু আমি কিভাবে করবো আসলে, আমার উপায় কি, আমি আইডিয়া পাবো কোথেকে, আমাকে কি করতে হবে। তো স্যার বললেন যে নাও তুমি এই যে এই 3টা কনফারেন্সের নাম লেখো, সিগমন্ড, ভিএলডিবি, আইসিডি, যেগুলো হচ্ছে তোমার ডেটাবেজের টপ কনফারেন্স। তুমি এদের প্রসিডিং গুলো খুলে পেপারগুলো পড়া শুরু, একটু পেপারগুলোর অ্যাবস্ট্রাক্ট গুলো দেখো, আর কিছু দেখা লাগবে তুমি অ্যাবস্ট্রাক্ট দেখো হয়তো। তা আমি গেলাম, দেখতে শুরু করলাম, স্বাভাবিকভাবে কোনোটাই আমার কাছে মানে মেক সেন্স করতেছিল যে কি সব বলে, ক্লাউড, মানে ক্লাউডের সাথে কম্পিউটার সায়েন্সের কি সম্পর্ক, ইটস ভেরি হার্ড টু কাইন্ড অফ গেট দোজ আইডিয়াস, রাইট। তারপর আমি কাইন্ড অফ স্যারের এনকারেজমেন্টে পড়া শুরু করি, আমি এবং আমার 2 ফ্রেন্ড মধুসূদন এবং তন্ময়, আমরা একসাথেই মানে কাজ করতে শুরু করি স্যারের সাথে, এবং মানে পড়তে শুরু করলাম বিভিন্ন আইডিয়া। তো তখন কাজ করতে গিয়ে মানে ক্লাউড নিয়ে মানে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমরা করতেছিলাম, মানে বেসিক্যালি ক্লাউড ডেটা ম্যানেজমেন্টের কোনো ইন্টারেস্টিং আইডিয়া আমাদের মাথায় আসে কিনা। তো তখন হঠাৎ করে একদিন কোনো একটা আড্ডা দিতে গিয়ে বা কোনো একটা কিছু করতে গিয়ে আমাদের মাথায় একটা আইডিয়া আসলো, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে আমাদের ওই সময়ের হিসেবে আমার কাছে বেশ প্রবলেমটা ইন্টারেস্টিং মনে হতো। সেটা হচ্ছে যে ক্লাউডে ডেটার সিকিউরিটি একটা বড় ইস্যু। ক্লাউড মানে হচ্ছে আমি কারো কাছে আমার ডেটাটা রাখতে দিয়েছি, তাই না? মানে ধরা যাক যে এটা অনেকটা একজনকে একটা আমার ব্যক্তিগত চিঠি রাখতে দেওয়ার মতো, যে আমার চিঠিটা তুমি রাখো। এখন একটা হতে পারে কি, সে এই চিঠিটা পড়ে ফেলতে পারে, তাতে আমার ব্যক্তিগত ইনফরমেশন সে জেনে গেল, রাইট? সো এটা হচ্ছে ক্লাউড ডেটা প্রাইভেসি প্রবলেম, যে আমি হয়তো গুগলে আমার ডেটা রাখলাম বা অ্যামাজনে আমার ডেটা রাখলাম, সেখানে হয়তো এখন যদি সে বাই এনি চান্স ম্যালিশিয়াস প্রোভাইডার হয় বা তার ভেতরে হয়তো কোনো একটা সিকিউরিটি ব্রিচ হয়, অন্য কেউ এই ডেটাটা পড়ে ফেলতে পারে। তো এটা একটা প্রবলেম। তো আমরা চিন্তা করলাম এটার একটা সলিউশন কি হতে পারে। তো আমরা চিন্তা করলাম যে একটা চিঠি হিসেবে চিন্তা করি, যে না একটা চিঠি আছে, মানে আমি কাউকে রাখতে দিচ্ছি, সে চিঠিটা পড়ে ফেলবে, তো এটা কিভাবে প্রিভেন্ট করা যায়। তো আমরা তখন একটা জিনিস আইডিয়া বের করলাম, যে আমরা চিঠিটাকে ছিঁড়ি। হ্যাঁ, চিঠিটাকে প্রথমে কুচি কুচি করে ছিঁড়ি, তারপর সেটা টুকরো টুকরো করে কিছু অংশ একজনকে দিই, কিছু অংশ আরেকজনকে দিই, কিছু অংশ হয়তো আরেকটা ডিফারেন্ট পার্সনকে। ধরা যাক 3 জন লোক আছে, আমি চিঠিটাকে ছিঁড়লাম, তারপরে ওই টুকরোগুলো বিভিন্ন মানুষকে দিয়ে দিলাম। এখন টুকরোগুলো বাই ইটসেলফ হয়তো অতটা মিনিংফুল না, কেউ যদি ওই টুকরোগুলো একত্র করে তার অংশের টুকরোগুলো, সেটা হয়তো মিনিংফুল কিছু না। তো এটা ছিল আমাদের মেইন আইডিয়া আর কি, যেটা খুব ফিজিক্যাল একটা খুবই অ্যাবস্ট্রাক্ট চিঠির আইডিয়া থেকে ডেটার ব্রড সেন্স, একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে ডেটার সেন্সে অ্যাপ্লাই করা, যেটা হচ্ছে যে আমরা ডেটাকে ডিভাইড করব, সেগমেন্ট করব, সেই ডেটাগুলোকে আমরা মাল্টিপল ক্লাউড প্রোভাইডারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। সো মানে আমরা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, ডেটা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রাইভেসি প্রিজার্ভ করার একটা মেকানিজম নিয়ে চিন্তা করতেছিলাম। তো ওই আইডিয়াটা মানে আমরা বেশ ইন্টারেস্টেড ছিলাম, কারণ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছিল দিস কুড বি সামথিং ইন্টারেস্টিং, দিস কুড বি রিয়েলি এক্সাইটিং, বাট আমরা জানতাম না যে এটাকে কিভাবে আসলে একটা ধরো পাবলিকেশন নিতে হবে। দ্যাটস জাস্ট দি আইডিয়া, রাইট? এবং খুবই সিম্পল আইডিয়া, যে আমি ডেটা ডিস্ট্রিবিউট করে কিভাবে প্রাইভেসি প্রিজার্ভ করতে পারি। বাট লেটার অন স্যার আমাদেরকে হেল্প করলেন আর কি, পলিশ করতে, আমাদের আইডিয়াটাকে একটা প্রপার ডিরেকশনে স্টিয়ার করতে। একটা অ্যাপ্লিকেশন করে ডেটা জাস্ট রেখে তো এভাবে ডিস্ট্রিবিউট করাটা তো মানে এটা কি খুব ফিজিবল? মানে সেটার ডেফিনেটলি চ্যালেঞ্জেস আছে, কস্ট চ্যালেঞ্জেস আছে, যে না আমার এখন একজন প্রোভাইডারের জায়গায় 3 জন প্রোভাইডারকে টাকা দিতে হচ্ছে। সো এটা তার জন্য ফিজিবল যার হয়তো প্রাইভেসিটা তার ডেটা রাখার কস্টের থেকে ইম্পর্টেন্ট। মানে আমার ডেটা স্টোরেজ কস্ট সে হয়তো এফোর্ড করতে পারে না, কিন্তু সে এমন একটা সলিউশন পিক করতে পারে যাতে তার প্রাইভেসিটাও থাকে এবং সে ডেটাটা থার্ড পার্টি প্রোভাইডারের কাছে দিচ্ছে বা অন্য কোনো রিজনে দিচ্ছে, বাট হি ইজ বিং এবল টু মানে ম্যানেজ হিজ প্রাইভেসি এট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেভেল আর কি। তো এই জিনিসটার জন্য আমরা পরে স্যারের সাথে কাজ করতে শুরু করলাম, আমরা বিভিন্ন কম্পোনেন্ট লিখলাম, কিছু বেসিক এক্সপেরিমেন্ট করলাম, তারপরে আমরা পেপার লিখতে শুরু করলাম, এবং অ্যাট দ্যাট টাইম উই রিয়েলাইজ যে আমরা কতটা মানে লেখার ব্যাপারে আমরা কতটা অদক্ষ আর কি। সো স্যার আমাদেরকে অনেক ট্রেন করলেন, মানে উনি এবং আমাদের মানে ইট ওয়াজ এ ট্রেনিং।
it was some training that's very comparable to early graduate students আমি বলবো at times আর কি আমার এখন এসে মনে হয় যে ওই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ ওই লিখতে গিয়ে আমরা অনেক কিছু শিখছি আমরা জানতে পারছি যে রিসার্চের একটা বড় পার্ট লেখাও if you can't express it well if you can't communicate well the research itself fails কারণ আমাদের মেইন টার্গেট এই আইডিয়াটা বাকিদের মাথায় প্রোপাগেট করানো এটাকে তাদেরকে কনভিন্স করা যে this is something interesting you should do it তো ওনার ইয়েতে উনি আমাদেরকে স্ট্রাকচার দিলেন বা বিভিন্নভাবে হেল্প করলেন and we also worked a lot at that time আমরা কাজ করে খুবই মজা পাচ্ছিলাম because this was something we were interested in আমরা কোনো এক্সামের প্রেশার নাই বা অন্য কোনো কিছু নেই we were doing it just for the sake of it so it was a really good experience তো আমরা প্রথম পেপার লিখলাম লেখার পর সেটা সাবমিট করলাম it got rejected and it got horrible ভয়ঙ্কর খারাপ অবস্থা কি আমরা স্যারের একটা ভালো দিক ছিল স্যার কখনো কোনো লোয়ার টায়ার ভেন্যুতে দিতেন না হুইচ আই অ্যাপ্রিশিয়েট না আমি যেটা সময়ের সাথে বুঝতে পারছি হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ কারণ উনি চাচ্ছিলেন যে আমরা যাতে রিয়েলাইজ করি যে ডুইং রিসার্চ ইজ ইম্পর্টেন্ট বাট only if the research is quality research আমরা যদি শুধু কোয়ান্টিটিতে ফোকাস করি বা জাস্ট ফর দ্য সেক অফ পাবলিকেশন রিসার্চ করি it's not going to be very interesting it's not going to be very useful এটার কোনো ভ্যালু থাকবে না আর কি দিন শেষে মানে আমরা ধরে নিয়েছিলাম আউটপুটটা হচ্ছে বাই প্রোডাক্ট দ্যাট শুড নট বি আওয়ার মেইন ম্যাট্রিক তো ওই জিনিসটা আমাদের মানে শুরুর দিকে আমাদের বুঝতে একটু কষ্ট হতো বিকজ উই আর নভিস ডেফিনেটলি আর স্যার অ্যাটলিস্ট চেষ্টা করছেন আর কি ওনার তরফ থেকে যতটা পারা যায় আমাদেরকে কনভিন্স করতে আমাদেরকে বোঝাতে যে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে আর কি ওভার লং টার্ম তো আমরা রিভিউ পেলাম আমরা স্বাভাবিকভাবে ডেভাস্টেটেড ছিলাম যে রিজেক্ট হয়ে গেল দ্যাট মিনস পরীক্ষায় ফেল করানো রাইট আই ফেল ইন দি এক্সাম তো স্যার বুঝলাম যে না এরকম না আমরা লেটস ট্রাই দি নেক্সট ভেন্যু লেটস ডু বেটার ওয়ার্ক সো আমরা রিভিউগুলো অ্যাড্রেস করলাম একটা ভেন্যুতে পেপারটা দিলাম and it got accepted and that was perhaps one of the happiest moments মানে in my undergraduate life পরে অনেক মানে সাফল্য বলো বা অনেক হয়তো পুরস্কার বা এইসব জিনিস এসছে কিন্তু ওই দিনের খুশিটা আসলে it's not comparable because that is the first time we did something just out of interest and it paid off এটা ভালো ছিল and we got great reviews যে রিভিউয়াররা খুবই অ্যাপ্রিশিয়েট করলো যে আমরা মানে আমাদের আইডিয়া খুবই সিম্পল এবং পারহ্যাপস মানে ফিজিবিলিটি নিয়েও হয়তো কিছু কনসার্ন আছে আমি বলবো না যে সেটা ফুললি ফিজিবল আন্ডার কারেন্ট মানে kind of cloud management architectures but having said that আমরা significant time spent করছি এবং আমরা চেষ্টা করছি to kind of justify why this architecture matters why and what are the implications of those so they really appreciated that তো আমরা ওই পেপার পাবলিকেশন মানে পাবলিশ হওয়ার পর we were really happy এবং that helped me quite a bit to kind of মানে to get involved in research because আমি খুবই early যেটা বুঝতে পারলাম this is something that I enjoy doing and মানে আমাকে যদি এটার জন্য কেউ পে করে then nothing can be better than this right আমি একটা জিনিস পছন্দ করি and I'm doing it as a profession মানে that would be super great so এইভাবে আমার মানে রিসার্চের কাজে ইনভলভ হওয়া এবং পরে স্যারের সাথে আমরা অনেকগুলো সাবসিকুয়েন্ট প্রজেক্ট করছি তার বেশিরভাগই আমরা বিভিন্ন জায়গায় পাবলিশ করছি but that first project was a big difference maker because it helped us to kind of realize what research is আর কি আর তো এই গেল হচ্ছে আমার থার্ড ইয়ারের গল্প ফোর্থ ইয়ারের শুরুতে মানে আমি বলবো যে মোর আমরা নতুন প্রবলেম নিয়ে কাজ করতে শুরু করলাম মোর আমার থিসিসের প্রবলেম which was different from the cloud data management problem I mentioned আমরা একটা নতুন প্রবলেম নিয়ে কাজ করতে শুরু করলাম তো সেটাও ইন্টারেস্টিং ছিল কমিউনিটি ডিটেকশন নিয়ে কাজ ছিল আমি প্রবলেমটা নিয়ে এক্সাইটেড ছিলাম আমার জন্য একটা আমার ছোট আক্ষেপ ছিল যে আমার দুই বন্ধু ওরা একটা ডিফারেন্ট টিমে কাজ করছিল আর কি দ্যাটস জাস্ট ফর মানে গসিপ পারপাস সবাই একসাথে থাকলে ওই যে সোশ্যাল এলিমেন্টটা ওটা মিসিং ছিল বাট আদার দেন দ্যাট আই ওয়াজ again working with my supervisor who's a fantastic person শুধু এটাই না আমার আরো যেটা সৌভাগ্য হলো সেটা হলো স্যারের ওয়াইফ ডক্টর তানজিমা ম্যাডাম আমার ওনার সাথেও কাজ করার সুযোগ হলো and I got to learn very different lessons মানে আমি স্যারের কাছ থেকে শিখেছি যে ধরো to be motivated to be inspired to মানে have the right priorities I guess ম্যাডাম আমাকে যেটা হেল্প করলেন সেটা হলেন টু অর্গানাইজ উনি খুবই গোছানো ছিলেন যে কোনো কিছুতে খুবই ডিসাইসিভ ছিলেন যে কোনো প্রবলেম আমি ম্যাডামের কাছে নিয়ে গেলে দেয়ার ওয়াজ এ কুইক অ্যান্ড লাইক ইফেক্টিভ সলিউশন এবং উনি সবসময় যে কোনো কিছু মানে ডকুমেন্ট করে রাখতে বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে প্রেজেন্ট করতে মানে খুবই হেল্প করতেন আর কি অ্যান্ড দ্যাট হেল্পড এ লট সো আমার প্রথম
সেমিস্টারে আমার থিসিসের প্রথম যে আমার 6 মাস তাতে আমি আমার থিসিসের কাজ কমপ্লিট করলাম এবং সেটা সাবমিট করতে পারলাম। এর বেশিরভাগ কৃতিত্বটা আসলে স্যার আর ম্যাডাম, বিকজ ওনারা এতটা সাপোর্টিভ ছিলেন। I only had to work, I only had to follow their directions. আমার নিজের ওভাবে হয়তো নিজের স্কোপের বিয়ন্ডে গিয়ে অনেক কিছু করতে হয় না, যেটা হয়তো এক পিএইচডি লাইফে এসে করতে হয়, যে ইউ আর সাপোজ টু বি কাইন্ড অফ সেলফ রিলায়েন্ট। তোমার অ্যাডভাইজার তোমাকে হয়তো কিছু ক্ষেত্রে সাপোর্ট প্রোভাইড করেন, বাট মোর অফ লাইক হাই লেভেল ডিরেকশনস রাদার দ্যান কাইন্ড অফ হ্যান্ড হোল্ডিং। ওনারা আমাকে ওই জিনিসগুলোতে অনেক হেল্প করছেন আর কি। সো দ্যাট পেড অফ রিয়েলি ওয়েল। আমাদের প্রথম সাবমিশন আমরা ডাসফাতে পাবলিশ করি। ডাসফা ইজ এ রিলেটিভলি গুড কনফারেন্স। আমি বলবো যে হয়তো টিয়ার 2 কম্পিউটার সায়েন্সের হিসেবে হয়তো টিয়ার 2 কনফারেন্স, বাট দ্যাট ওয়াজ লাইক এ গুড, গিভেন যে আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম এবং সেই পর্যায় থেকে এই জিনিসটা আমাদের জন্য অ্যাটলিস্ট অনেকটাই মানে বড় কিছু পাওয়ার মতোই। কিন্তু তার থেকে যেটা ভালো হলো সেটা হলো যে আমরা বুঝলাম যে আসলে কিভাবে এই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে, মানে কি করতে হবে বা কিভাবে চিন্তা করতে হবে অ্যাটলিস্ট। তো পরে জাস্ট ওই জিনিসটাই কন্টিনিউ করা। যখন বাই দি টাইম মানে আমি আমার আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা শেষ করলাম আর কি, ততদিন আই ওয়াজ কোয়াইট মোটিভেটেড যে আমাকে পিএইচডি করতে হবে, বিকজ আই থট দিস ইজ সামথিং দ্যাট গিভস মি পিস। আমি এটা করে মজা পাই এবং আই জাস্ট ওয়ান্ট টু ডু ইট ফর দি সেক অফ ইট। আমি জানি না যে এরপরে কি হবে, এরপরে আমি মানে কি করবো বা এর পরে কি আসতে পারে, কিন্তু জাস্ট ফর দি সেক অফ ইট লেটস ডু ইট, এন্ড দ্যাটস হাউ আই এন্ডেড আপ হিয়ার। মানে আমি অ্যাপ্লাই করলাম, কয়েকটা ইউনিভার্সিটি থেকে ডাক পেলাম, যেটাতে আমার কাছে মনে হলো যে অ্যাডভাইজারের সাথে আমার এগেইন কমন সেট অফ ইন্টারেস্ট আছে, আমি সেখানে গেলাম। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমার আন্ডারগ্রেড এক্সপিরিয়েন্স। এন্ড আমি জাস্ট টু এমফেসাইজ আই গেস, আমি আমার আন্ডার গ্রাজুয়েট মেন্টরদের কাছে, সুপারভাইজারদের কাছে খুবই কৃতজ্ঞ যে ওনারা আমাকে এই সময়টুকু দিয়েছেন। ওনাদের জায়গা থেকে এই হিসেবে যে ধরো বাংলাদেশে রিসার্চের জন্য ইনসেন্টিভ খুবই কম, ইউনিভার্সিটি প্রফেসররা সেই হিসেবে ওদের কোনো দায় নেই আর কি যে স্টুডেন্টদেরকে রিসার্চ করাতে হবে, টিচিং, বিকজ দে আর অলরেডি ওভারলোডেড, কোর্স ওয়ার্কের কাজ আছে, অন্য কাজ আছে, বাট দে টুক দি টাইম টু ট্রেন অ্যান্ড দ্যাট পেইড অফ, at least for me আর কি। আমি খুশি ছিলাম যে আমি ওনাদের সাথে কাজ করার এই সুযোগটা পেয়েছি। খুবই এনকারেজিং আসলে। আচ্ছা, তো থিসিসের এমন পেপারের আউটকাম হিসেবে তুমি হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পাইছো, যেটা খুবই প্রেস্টিজিয়াস ওয়ার্ল্ড ওয়াইড। সো মানে তুমি এরকম যে একটা কিছু এক্সিস্ট করে দুনিয়াতে, হ্যাঁ, এটা জানছো কিভাবে? আমার ওই ছেলের নামটা মনে নাই আনফরচুনেটলি। হি ওয়াজ a Stanford student. সে কোর্সেরার one of the earliest contributors, কাইপো সামথিং। তোর কোন একটা পেপার পড়তে গিয়ে, মানে ওর ওয়েবসাইটে গেছিলাম, পড়তেছিলাম ওর পেপার বা ওদের কোন একটা কাজ, তখন মানে হি মেনশন যে হি গট আন্ডার গ্রাজুয়েট অ্যাওয়ার্ড। তো আমি যেটাতে ইন্টারেস্টেড ছিলাম সেটা হচ্ছে আমার থিসের কাজ বাই দ্যাট টাইম কমপ্লিট। আমাদের অলরেডি পাবলিশ পেপার আছে, তো আমি আমার সুপারভাইজার কাছে নিয়ে বললাম যে আমার কি এখানে অ্যাপ্লাই করা উচিত। তুমি বললেন যে ডেফিনেটলি তুমি করো, তুমি মানে, তো আমার মনে হয় যে তোমার থিসিস যদি তুমি দাও মানে it would get some recognition. I'm confident যে it would work out আর কি। তো আমি ওর ইয়েতে খানিকটা আমি বলবো যে এই অ্যাডভান্টেজটা পাইছি আমি আসলে প্রপারলি মানে গুগল সার্চ করতে গিয়ে আর কি। দ্য থিং ইজ মানে আমার মানে রিসার্চের হাতে করির পর স্যারের হাতে I spent a lot of time just googling academic stuff, মানে তোমার ধরো বিভিন্ন প্রফেসরদের রিসার্চ সাইট ভিজিট করা, সেখানে তাদের কন্ট্রিবিউশন দেখা, বোঝা, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওকে দেয়ার এক্সিস্টস এ ওয়ার্ল্ড লাইক দিস যেখানে এই জিনিসগুলো হয়। তো সেখান থেকে অনেক কিছু রিয়েলাইজ করছি। সেখান থেকে আমি জানতে পারছি যে না, আন্ডার গ্রাজুয়েট অ্যাওয়ার্ডস নামে একটা জিনিস এক্সিস্ট করে, পারহ্যাপস আই শুড পার্টিসিপেট। আই জাস্ট ট্রাইড, মানে আমি জানতাম না যে কি হবে, আই জাস্ট ওয়ান্টেড টু মানে থ্রো মাই স্টোন অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, জাস্ট গিয়ে দিয়ে আসা আর কি। আমি আমার বন্ধুদেরকে একটা কথা প্রায় বলতাম, সেটা হচ্ছে আই থ্রো মাই সেলফ অ্যাট এভরিথিং। মানে আমি জানি না যে আসলে আউটকাম কি হবে। আমি বেশিরভাগ সময় দেখা যায় যে আমি হয়তো তখন জাস্ট চেষ্টা করার জন্য চেষ্টা করতাম। উই ইউজ টু পার্টিসিপেট ইন লট অফ কন্টেস্ট। আমি আমার আন্ডার গ্রাজুয়েট লাইফে নট জাস্ট লিমিটেড টু প্রোগ্রামিং কন্টেস্ট, আমরা প্রচুর কন্টেস্টে পার্টিসিপেট করছি। প্রজেক্ট শো উই আর দেয়ার, প্রোগ্রামিং কন্টেস্ট উই আর দেয়ার, সাম র্যান্ডম স্টাফ ইজ গোয়িং অন উই আর দেয়ার। তো আমাদের এরকম পার্টিসিপেট করার একটা টেন্ডেন্সি ছিল। আই ডোন্ট নো ইফ ইটস গুড অর ব্যাড, বাট উই ইউজ টু এনজয়। একসাথে যাইতাম,
কিছু একটা করতাম, চলে আসতাম। It helped me kind of to develop as a person. It is who I am as a person, I guess. আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তুমি পার্টিসিপেট করতে গিয়ে অ্যাটলিস্ট যেটা হবে যে তুমি নিজেকে কিছুটা হলেও চ্যালেঞ্জ করবে। এমনিতে আমি যদি ধরো কোনো গোল না থাকে, আমি যদি চেষ্টা করানোর সময় it becomes bit boring, it becomes hard to kind of motivate yourself to kind of focus. তো তুমি যখন সামনে কিছু একটা থাকে তখন হয়তো জিনিসটা একটু মোর ফোকাসড হয় আর কি, তুমি একটা পলিশ প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করো, দ্যাটস হোয়াট ইট ইজ আই গেস। তো ওই জিনিসগুলো আমি বলবো যে ছিল আর কি তখনও, মানে মোরলেস যে কোনো কিছু দেখলেই পার্টিসিপেট করতে চাইতাম। তো দেখলাম যে এরকম একটা অপরচুনিটি আছে, লেটস পার্টিসিপেট। আমি হাইডেলবার্গ লরিয়েট ফোরামে পার্টিসিপেট করেছিলাম ফর দি সেম রিজনস আই গেস, যে I was curious যে হোয়াটস হ্যাপেনিং, এবং I never thought যে আমি I'd get selected. আমি বেসিক্যালি আমার অ্যাডভাইজার, পটেনশিয়াল অ্যাডভাইজার যিনি এখানে ছিলেন আর কি আরবানা শ্যাম্পেনে, উনি হাইডেলবার্গ লরিয়েট ফোরামে গেছিলেন। তো আমি ওনার দেখে, জার্নি দেখে খুবই ইন্সপায়ার্ড ছিলাম। হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল রিসার্চার অ্যান্ড মানে আমি খুবই ইন্সপায়ার্ড ছিলাম যে না, it's not like I wanted to be like him, it's more like how could I like make myself better so that I could at least learn আর কি। তো আমার খুবই ইচ্ছা ছিল আমি যে হয়তো এদের সাথে দেখা হবে, মানে জাস্ট টু মিট ডিউরিং লরিট, দ্যাট ওয়াজ এ বিগ ড্রিম। আমি ডোনাল্ড নুথকে একবার একটা ইমেল পাঠিয়েছিলাম, সেটা রেসপন্স পেয়েছিলাম, and that is one of my prized possessions in fact, out of all the things I have like gotten so far, আমি achieved বলবো না, আমি বলবো at times I was lucky that I got those opportunities, I got those things, but out of all the things that I've gotten, মানে ডন নুথস রেসপন্স was a really big thing. এটা খুবই ইন্সপায়ারিং ছিল। আমি ওনাকে ওনার বইয়ের একটা কারেকশন পাঠিয়েছিলাম and he mentioned যে না এটা আগে রিজলভ হয়েছে, বাট থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং দি টাইম টু রাইট। উনি আমাকে তারপরে কিছু এনকারেজিং ওয়ার্ডস লিখেছেন, and that inspired me so much যে না আমি এরকম কারোর সাথে সামনাসামনি কথা বলতে পারবো, দ্যাট ইজ এ ভেরি বিগ থিং ফর মি। সো আই অ্যাপ্লাইড। সোজা কথা ছিল যে আমি যখনই অপরচুনিটি দেখতাম, চোখের সামনে যে কোনো কিছু দেখতাম, আমি চিন্তা করতাম যে আমার কাছে যদি ব্যান্ডউইথ থাকে, ইফ আই হ্যাভ দি ব্যান্ডউইথ টু পার্টিসিপেট, আই উড জাস্ট পার্টিসিপেট বিকজ আই হ্যাভ নাথিং টু লুজ, রাইট? আমি বুয়েটে আসলে পড়াশোনার বাইরে আমি বলবো বেশিরভাগ স্টুডেন্টের সময় থাকে। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তুমি অনেক কিছুই করতে পারো, তুমি হয়তো অনেকে ঘুরে বেড়াতে পছন্দ করে, তারা ঘুরে বেড়ায়, অনেকে কার্ড খেলতে পছন্দ করে। দিস ওয়াজ সামথিং দ্যাট আই ওয়াজ ইনটু, আই এনজয়েড ডুইং দিস। তার মানে না যে আমি হয়তো অন্য জিনিসে পার্টিসিপেট করতাম না, করতাম, বাট দিস ইজ সামথিং আই ডিড আউট অফ মাই ইন্টারেস্ট অ্যান্ড আই রিয়েলি এনজয়েড ডুইং দিস। তো আমি এইভাবেই আসলে সবকিছুতে পার্টিসিপেট করা, সেটা আন্ডার গ্রাজুয়েট অ্যাওয়ার্ডই হোক বা হাইডেলবার্গ লরিয়েট ফোরামে যাওয়াই হোক বা অন্য যে কোনো যেসব কন্টেস্ট রিলেটেড, নট নেসেসারিলি প্রোগ্রামিং কন্টেস্ট, বাট ধরো project based contest বা অন্য, আমার এখনো মনে আছে উই পার্টিসিপেটেড ইন দিস স্যামসাং অ্যাপ ডেভেলপমেন্ট কন্টেস্ট অর সামথিং। আমরা স্যামসাং এর অফিসে গেছিলাম এন্ড উই রিসিভড দিস ফোনস অ্যাজ এ প্রাইজ, মানে এন্ড মানে প্রাইজের থেকে বড় কথা হচ্ছে গেছি, এটা মানে ইট ওয়াজ এ রিয়েলি গুড ফিলিং আর কি। পার্টিসিপেট করার একটা আনন্দ আছে বাই ইটসেলফ, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ উইন অর লুজ, পার্টিসিপেট করার মধ্যে একটা আছে জাস্ট টু মানে feel yourself lucky that you are getting the opportunity to participate. ওই জিনিসটা আমাকে খুবই মোটিভেট করতো and I think that helped me a lot, at least in my undergraduate years. আচ্ছা, আমরা কিন্তু জানি যে তুমি যদি ভালো কাজ করো, লোকজন নিজ দায়িত্বে তোমাকে চিনে নেবে, তারপর তোমাকে সম্মান দিবে, অ্যাওয়ার্ড দিবে। কিন্তু তুমি মাত্র মেনশন করলে যে তুমি একটা অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করছো। তো অ্যাওয়ার্ডের জন্য কি আসলে অ্যাপ্লাই করা লাগে? এটা কি লোকজন নিজে নিজে ডেকে দেয় না? মানে কয়েকটা ব্যাপার। আমি again I don't want to be too philosophical about this, but in general আমি বিশ্বাস করি যে in the end of the day you all become salesmen. রিসার্চার হও, তুমি সায়েন্টিস্ট হও, তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করো, যাই করো না কেন, in the end of the day you are a salesman. হয়তো বলতে পারি যে that's a very pessimistic way to look at things, but the reality is in general as a researcher, as a scientist or even an industry person, আমাদের কাজ বাকিদেরকে কনভিন্স করা যে this is meaningful, this is useful, you should do it too, and that's the sales part, right? আমাদেরকে বাকিদেরকে কনভিন্স করতে হবে আমি এটা ভালো কাজ করতে পারি, আমি ভালো রিসার্চ করতে পারি। এখন আমি রেখে হয়তো লিখলাম না, আমি হয়তো একটা পেপার লিখলাম যেটা হয়তো মানে which is a poor read, যেটা হয়তো ইন্টারেস্টিং কিছু না, which is not highlighting what I have done properly, it's not going to get accepted, nobody is going to appreciate what you have done, right? So এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি জিনিসটাকে হাইলাইট করো at an appropriate level. কাজের ব্যাপারেও তাই, রাইট? মানে তুমি ধরো কাজ করছো, ইন্টারেস্টিং কাজ করছো, দ্যাটস গুড,
তার মানে এই না যে তোমাকে প্রিচ করতে হবে, বাট বি মানে ওপেন ইনাফ টু শেয়ার ইট উইথ দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড, টু দি প্রপার পিপল, রাইট? তুমি যে কোনো রকমের consider it as some sort of peer review. যখন তুমি কোনো অ্যাওয়ার্ড বা ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করছো, consider it as a sort of peer review, যে তুমি যেটা করছো বাকিটা এটা সম্পর্কে কি ভাবছে, নট নেসেসারিলি যে তোমাকে সেটা নিয়ে প্রভাবিত হতে হবে, বাট ইউ গেট এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। হ্যাঁ, with even this yes no answers you learn so many things, যেটা হবে যে কোনো ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে বা যে কোনো অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, তোমাকে প্যাকেজটা তৈরি করতে হবে, and that kind of forces you to organize your thoughts, that forces you to organize your materials, and that's so important for so many different reasons. অনেক কিছু আছে যেটা আমি হয়তো কথাই বলতেছি বা হয়তো ভেগলি আমার মাথায় আইডিয়া আছে, this is interesting and I have done some interesting groundwork in it, বাট আমি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারলি ওটা এক্সপ্রেস করছি ইন রিটেন ফর্ম, যেখানে আরেকজন এটা পড়ে বুঝতে পারছে যে দিস ইজ মিনিংফুল, দিস ইজ সামথিং ইন্টারেস্টিং, যতক্ষণ পর্যন্ত তুমি এটার স্টোরিটা মানুষকে বলছো, it's not that effective, it's not going to work out. হ্যাঁ, তুমি ইন্টারেস্টিং কাজ করেছো, but it's not going to serve anybody, because to serve anybody it needs to be used. For that people needs to read what you have done, right? তো নিজেকে এক্সপ্রেস করা অ্যাজ এ, আমি বলবো না যে নিজেকে পোর্টফোলিও হিসেবে চিন্তা করা, বাট নিজের একটা পোর্টফোলিও অ্যাটলিস্ট থাকা উচিত যেখানে তুমি হয়তো সামারাইজ করছো হু ইউ আর, এন্ড দ্যাট অলসো হেল্পস ইউ টু কাইন্ড অফ গেট পার্সপেক্টিভ, রাইট? তোমার ফোকাস কি, তুমি 5 ইয়ার্স ডাউন দি লাইন কি করতে চাও? তুমি যখন এই জিনিসগুলো করতে যাবে, যে কোনো ফেলোশিপের অ্যাপ্লিকেশন করতে যাবে বা যে কোনো অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাবে, এই যে তুমি নিজের পোর্টফোলিও তৈরি করছো, দ্যাট উইল অলসো গিভ ইউ সাম আইডিয়া অফ হু ইউ আর, বিকজ অফেন টাইমস আমরা মনে করি যে আই নো এভরিথিং অ্যাবাউট মাইসেলফ, বাট লিখতে গিয়ে তুমি রিয়েলাইজ করবা there is more to that, there is more to what you are thinking at this point. তো ওই জিনিসটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট আর কি, যে নিজেকে একটা অন্তত মানে নিজের একটা পোর্টফোলিও তৈরি করা, সেটা প্রেজেন্ট করা। এখন ডিফারেন্ট অ্যাওয়ার্ড এবং ফেলোশিপ, আমি আই ক্যান্ট জেনারেলাইজ, ডিফারেন্ট অ্যাওয়ার্ড ফেলোশিপের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট, অ্যাটলিস্ট ফর দি ইম্পর্টেন্ট ওয়ান্স অর দি মিনিংফুল ওয়ান্স, হোয়াট ইউ শুড ডু ইজ টু মানে তুমি বাকিদেরকে তুমি নিজেকে রিভিউ করতে দিচ্ছ না, সেপারেট ইউরসেলফ ফ্রম দি ওয়ার্ক ইউ হ্যাভ ডান, রাইট? তোমার পোর্টফোলিও হচ্ছে ইটস এ রিফ্লেকশন অফ ইউর ওয়ার্ক, নট অফ হু ইউ আর, দিস টু আর ভেরি ডিফারেন্ট। সো ডোন্ট পার্সোনালাইজ, রাইট? তুমি অনেকে হয়তো রিজেকশনের ভয় কাজটা করে না, অনেকে জাস্ট সিম্পলি ভয় পায় যে আই এম নট ওয়ার্থ ইট। মানে তুমি তোমার কাজ জমা দেয়া, তোমার কাজ অ্যাপ্লাই করা, ফর ডিসাইডিং whether you are worthy or not, there are other people, right? অন্য মানুষ সিদ্ধান্ত নেবে যে তুমি worthy কি worthy না, that's up to them. তোমার কাজ অ্যাপ্লাই করা, you should do it. I think for at least newcomers, youngsters or people suffering with imposter syndrome in general, apply করা উচিত যে কোনো কিছুতে, because you miss 100% of the shots you don't take, right? তুমি অ্যাপ্লাই করো, rejection তো আসবেই, rejection স্বাভাবিক, it's part of life. Also you learn how to cope up with those rejections. It helps you kind of get that that humility, right? আমি একটা জিনিস নতুন অ্যাটলিস্ট পিএইচডি স্টুডেন্টদেরকে বলি যে humiliation or rather humility is a big part of your PhD training. তুমি বারবার রিজেক্টেড হবে, you learn how to cope with it. তুমি বুঝতে পারবে যে লাইফে বেশিরভাগ জিনিস তোমার কন্ট্রোলে নেই, বাট তুমি অ্যাপ্লাই করতে পারো কিনা, তুমি চেষ্টা করতে পারো না, দ্যাটস ইন ইউর কন্ট্রোল। সো দ্যাট ইউ শুড ডু রিগার্ডলেস অফ হোয়াটস গোইং টু হ্যাপেন। আউটকাম থেকে নিজেকে একটু যদি তুমি সেপারেট করতে পারো, you'd see যে for most things you should go ahead and try it. তুমি তখন জাস্ট করছো বিকজ you are doing it for the sake of doing it, not for it doesn't matter if you get it or not, right? এটা আসলে খুবই ইনফরমেটিভ এবং এনকারেজিং একটা পয়েন্ট। তো আমরা যেটা জানলাম যে গুগল থেকে সার্চ করে আসলে অ্যাওয়ার্ড, ফেলোশিপ এবং এই রিলেটেড অনেক অপরচুনিটির ব্যাপার জানা যায়, বাট অ্যাজ এ বিগিনার আমরা কিন্তু অনেক সময় জানি না যে প্রপারলি গুগল সার্চটা কিভাবে করা যায়। তো তোমার সাজেশন কি, এই গুগল সার্চিং এর ব্যাপারটা আসলে কিভাবে শিখতে পারি আমরা? এই জিনিসটা যে কোনো জেনারেলি এতে প্রযোজ্য। ইউর অ্যাডভাইজার ইজ যখন আমরা বলি যে ইউর অ্যাডভাইজার নোস আ লট, ইটস বেসিক্যালি বিকজ অ্যাডভাইজার ইজ বেটার অ্যাট গুগলিং থিংস দ্যান ইউ। ইন জেনারেল গুগল করতে জানাটা ইটসেলফ is a complicated process আর কি। এমন না যে জিনিসটা যে অনেকে মনে করে যে জাস্ট বিকজ আই নো দি কিওয়ার্ডস অর I can find it আর কি। ইনফরমেশন খুঁজে বের করা, let's call it information sniffing, is an important skill, খুবই ইম্পর্টেন্ট স্কিল। আমি বলবো যে রেফারেন্সিংটা খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে একটা হতে পারে যে তুমি এভাবে চিন্তা করতে পারো, একজন নিউবির জন্য এটা হতে পারে যে আমি এদেরকে আইডলাইজ করি, হতে পারে যে ধরো
বাংলাদেশে একজন স্টুডেন্ট, সে হয়তো ডেটা মাইনিং এ কাজ করে, সে হয়তো স্ট্যানফোর্ডের প্রফেসর ইউরো লেসকোভিচকে ফলো করে, হি ইজ এ এস্টাবলিশড প্রফেসর, এবং সে হয়তো আইডলাইজ করে যে না আমি এরকম কাজ করতে চাই। সো সি হোয়াট ইউএস স্টুডেন্টস আর ডুইং, ওদের পোর্টফোলিওতে যাও, দেখো যে ওরা কি করছে, ওদের প্রায়র অ্যাকমপ্লিশমেন্টস কি, এন্ড দ্যাট উড গিভ ইউ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট মানে হাউ টু প্রিপেয়ার ইউরসেলফ ফর দোজ পজিশনস, রাইট? তুমি বুঝতে পারবা যে ওই পজিশনগুলোতে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে। তো এই লিঙ্ক মানে হচ্ছে রেফারেন্স টু রেফারেন্স জাম্পিংটা খুব ইম্পর্টেন্ট, মানে রিয়েলাইজ করা যে একটা সোর্স তোমাকে আরেকটা ডিফারেন্ট সোর্সে নিয়ে যাবে, মানে জাস্ট নট টু লিমিট ইউরসেলফ ইন দি ফার্স্ট সোর্স ইটসেলফ আর কি, তুমি ওইখান থেকে ব্রাঞ্চ আউট করা, আস্তে আস্তে অন্য ইয়েগুলো ব্রাঞ্চগুলো এক্সপ্লোর করা। ইন্টারনেটে একটা খুবই পপুলার কনসেপ্ট আছে র্যান্ডম ওয়াক, রাইট? ইউ ক্যান জাস্ট র্যান্ডমলি ওয়াক ইন দি ইন্টারনেট and you'd find many interesting things in there. তো তুমি যে কোনো একটা সোর্স থেকে শুরু করলে যেটা তোমার কাছে মনে হয় মোস্ট রেলেভেন্ট, and kind of think like a computer, right? Just from there jump to the next relevant source, সেখান থেকে আরেকটা সোর্সে যাও, because all of these sources contain some references. যেমন হচ্ছে আমি যেটা এক্সাম্পল দিলাম যে কোনো একটা হয়তো তোমার আইডল সে একজন অ্যাকমপ্লিশড রিসার্চার হতে পারে, ইন্ডাস্ট্রি পারসন হতে পারে, ইন্ডাস্ট্রি পারসনের ক্ষেত্রে হয়তো তার ক্ষেত্রে সে হয়তো ইন্টারেস্টিং কোনো ব্লগ পোস্ট লিখছে কোনো একটা টেক ফিল্ড নিয়ে, বা অন্য কোনো একটা নিয়ে কোনো হয়তো তার হয়তো গিটহাব রেপো আছে যেখানে সে ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট শেয়ার করছে, রাইট? তো সেই প্রজেক্টগুলোতে যাও, দেখো যে ওইখানে ওই প্রজেক্টগুলো যারা হচ্ছে ফলো করতেছে তারা অন্য কি কি প্রজেক্ট ফলো করে। সো দেয়ার আর ইজি ওয়েজ টু ফিগার আউট হোয়াট ইন্টারেস্টিং থিংস আর হ্যাপেনিং around you, right? Doing some sort of local search. একসময় এভাবে করতে করতে you would come up with so many different interesting things যে মানে it would be hard for you to even participate in all of those. But at least তুমি ইনফরমেশন পাবা আর কি, it's out there but you need to do the hard work. তোমাকে definitely টাইম স্পেন্ড করতে হবে যে না আমি এটা পড়বো, বা finding that first relevant source is easy. From there branching out, that you need to pay attention, এবং সময় নিয়ে একটু কষ্ট করে হলেও করতে হবে আর কি, and that will help a lot in the overall process. তো এখানে আমি আসলে একটা ব্যাপার পয়েন্ট আউট করতে চাই যে বাংলাদেশের যে অলরেডি এস্টাবলিশড পুরানো ইউনিভার্সিটিগুলো আছে, যেমন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আসলে অনেক রিসোর্স থাকে, এক্সপিরিয়েন্স টিচার থাকে, ক্যাম্পাস পুরানো অনেক বড় একটা অ্যালামনাই বেস থাকে, সিনিয়ররা থাকে, যাদের থেকে আড্ডার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানা যায় যে কোন প্রজেক্ট করা দরকার, কিভাবে পেপার লিখতে হয়, কোন ব্যাপারটা শেখা দরকার। তো নতুন যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের যে স্টুডেন্টরা, তাদের কিন্তু এরকম অনেক রিসোর্সের অ্যাক্সেস নেই আসলে, যেমন অ্যালামনাই নাই, হয়তো অনেকে প্রথম ব্যাচ, তাদের ওরকম সিনিয়র নাই যারা জানাবে, টিচাররা নতুন, সবকিছুই নতুন, তো তারা আসলে এই ইনফরমেশনগুলো কিন্তু সহজে পায় না। তো এরকম নতুন ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, তাদের জন্য কি তোমার কোনো একটা জেনেরিক গাইডলাইন আছে যে যেটা তারা ফলো করলে একদম প্রথম থেকে ভালো করতে পারবে, ওরা জানবে যে এই জিনিসগুলো শেখা দরকার, এটা একটা শিখতে হবে? এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এবং মানে আমার মানে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি বুঝি যে ধরো বিয়ন্ড বুয়েট অন্য ইউনিভার্সিটিগুলোতে আমার নিজের মানে অল্প টিচিং এক্সপিরিয়েন্সে যতটুকু বুঝছি যে স্টুডেন্টদের রিসোর্স বলতে ইন টার্মস অফ কানেকশন, ইন টার্মস অফ নেটওয়ার্ক অনেক অনেক অভাব আছে আর কি। বিকজ অনস ইউ গেট দ্যাট, যখন তোমাকে কেউ একজন জাস্ট প্রথম শুরুটা বলে দেয়, দেন the process is itself it's not that difficult. তুমি ফলো করতে পারো, at least শুরুটা করে দেয়া, কাউকে বলে দেয়া যে না তুমি এটা করতে পারো বা এটা দেখতে পারো। এখন কারো যদি ধরো অ্যালুমনাই নেটওয়ার্ক দুর্বল হয়, বা তোমার ধরো লুক ফরওয়ার্ড টু করার কেউ না থাকে, আমি বলবো যে দ্য বিগেস্ট হোপ ইজ ইন্টারনেট, রাইট? এর উপরে তো আর মানে যখন তুমি লোকালি কোনো সাপোর্ট পাচ্ছ না, যখন তোমার হয়তো ইউনিভার্সিটিতে এমন কেউ নাই যে তোমাকে গাইড করতে পারে, বা তোমার হয়তো পুরো ইনফ্রাস্ট্রাকচারে এমন কোনো ইয়ে নাই যেটা তোমাকে মোটিভেট করতে পারে, তখন তোমাকে হচ্ছে হয়তো গ্লোবাল ভিলেজে কাউকে খুঁজে নিতে হবে আর কি। গ্লোবাল ভিলেজ ইন দ্য সেন্স অফ যে হয়তো তোমার আইডল হয়তো 2 ক্লিক অ্যাওয়ে, মানে তুমি হয়তো 2টা ক্লিক করলে তাকে খুঁজে পাবো। যেমন আমি যখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিলাম, দি পারসন হু মোটিভেটেড মি দি মোস্ট ইজ ম্যাথিউ মাইট। ম্যাথিউ মাইট ইউনিভার্সিটি অফ উটার একজন প্রফেসর, এখন উনি মনে হয় উনি কম্পিউটার সায়েন্সের প্রফেসর ছিলেন, এখন খুব সম্ভবত বায়োলজিতে প্রফেসর হয়েছেন। And he became a biology professor because his son, I think, got into some sort of like disease, and he wanted to cure that. That's why he became a biologist from a computer scientist. তো ম্যাথিউ মাইটের একটা ব্লগ মানে আছে আর কি, যে articles.mathmite.net, আমার পুরো লিঙ্কটার নাম মনে নেই, বাট ম্যাথিউ মাইট, ইফ ইউ সার্চ ফর ম্যাথিউ মাইট ব্লগস you'd find that আর কি। তো ওখানে আন্ডারগ্র্যাডদের জন্য there is a মানে large collection of very useful kind of advisors, not just for undergraduate students, PhD students, and even professors.
ওনার আর্টিকেলগুলো খুবই ইজি গোয়িং অ্যান্ড ইট প্রোভাইডস অ্যান ওভারভিউ অফ হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, তোমার নিজেকে কিভাবে প্রিপেয়ার করা উচিত। ওনার যেমন একটা আর্টিকেল আমার এখন মনে আছে যে তুমি আন্ডার গ্রাজুয়েট একটা কারিকুলাম কিরকম হওয়া উচিত অ্যাজ এ কম্পিউটার সায়েন্স মেজর, তোমার কি কি জিনিস জানা উচিত, যে তোমার হয়তো এই কোন একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা উচিত বা কোন একটা পার্টিকুলার ইয়ে জানা উচিত। তো ওই জিনিসগুলো নিয়ে উনি অনেক, বিকজ হি স্পেন্ট a lot of time developing this materials, right? উনি এই ম্যাটেরিয়ালটা তৈরি করেছেন যে একটা জেনারেল অডিয়েন্সের জন্য, যে কোনো কম্পিউটার সায়েন্স মেজর, ইউ ডোন্ট হ্যাভ টু বি ফ্রম ইউনিভার্সিটি অফ উটার ফ্রম ইউনাইটেড স্টেটস, রাইট? ইট কুড বি এনিবডি, বুয়েটের একজন বা সাস্টের একজন বা অন্য যে কোনো একটা হয়তো নতুন, একেবারেই নতুন, রিলেটিভলি একেবারে হয়তো গত বছর শুরু হয়েছে এরকম একটা প্রোগ্রামের স্টুডেন্টরাও কিন্তু সেই আর্টিকেলগুলো পড়তে পারে এন্ড দে ক্যান মানে ইনফর্ম দেমসেলস অফ হোয়াটস হ্যাপেনিং। আমি বলবো যে নিজেকে লিমিট না করে রাখতে আর কি, ডু নট জাস্ট লিমিট ইউর সেলফ টু মানে পিপল অ্যারাউন্ড ইউ। আমি বলবো যে বেশিরভাগ লোকের একটা টেন্ডেন্সি থাকে হুইচ এগেন ইজ এ, আমি বলবো না যেটা খুব ইউজফুল আর কি, সেটা হচ্ছে ধরো আমার আগে অনেকে কিন্তু আন্ডার গ্রাজুয়েট অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করেনি বা হাইডেলবার্গ লরেট ফর্মে পার্টিসিপেট করেনি, কিন্তু আমি করেছি। জাস্ট বিকজ তোমার আগে কেউ করেনি ডাজন্ট মিন মানে ইউ কান্ট, রাইট? তোমার করা উচিত। তুমি যে কোনো অপরচুনিটি, তো ইউ ক্যান বি দ্য ফার্স্ট পারসন টু ডু দ্যাট। তুমি দেখতে পারো, তোমার কাছে যদি মনে হয় যে দিস ইজ সামথিং ইন্টারেস্টিং, তুমি এটা করে তো ইউজফুল কিছু হবে, জাস্ট ডু ইট, রাইট? তোমার পার্টিসিপেট না করার কোনো কারণ নাই। ইনফরমেশনের ক্ষেত্রেও হচ্ছে মানে আমি বলবো যে যদি লোকাল সোর্সে তুমি কোনো ইউজফুল কিছু না পাও, লুক বিয়ন্ড ইউর কাইন্ড অফ পিয়ার্স আর কি, পিয়ার্স ইন দ্য সেন্স যে তোমার সিনিয়র বা তোমার হয়তো ক্লাসমেট, তাদের বিয়ন্ডেও তুমি দেখো। মানে ইন্টারনেটের দিনে ইটস ভেরি ইজি টু ফাইন্ড কাইন্ড অফ, আমি বলবো অ্যাট দি সেম টাইম ইজি অ্যান্ড ডিফিকাল্ট টু ফাইন্ড সোর্সেস, কারণ অনেক মানে ইনফরমেশন বাট প্রপার ইউড হ্যাভ টু হ্যাভ দ্যাট গুড স্নিফিং মানে হচ্ছে তুমি জাস্ট একটু ব্রাউজ করেই বোঝা যে এটা কোয়ালিটি কন্টেন্ট কিনা আর কি, বা এটা ইজ ইট গোয়িং টু হেল্প ইউ ইন লং রান। জাস্ট মানুষ তো এখন তো প্রচুর মানে ইউজফুল গ্রুপও আছে, নট জাস্ট ফেসবুকে। আমি অ্যাটলিস্ট যে কদিন অ্যাক্টিভ ছিলাম সে কদিন প্রচুর গ্রুপ আছে যেগুলোতে মানুষ অনেক ইন্সপায়ারিং পোস্ট দেয়, অনেক ইউজফুল পোস্ট দেয়। তো টু সর্ট আউট হুইচ অফ দিস আর applicable to you, going beyond just motivational speakers, doing something I guess মানে effective is very important. মানে তুমি একটা জিনিস হতে পারে যে তুমি শুধু মোটিভেটেড হচ্ছ, শুনছো, মানে প্যাসিভ ইনফরমেশন কনজাম্পশন। আরেকটা হতে পারে যে অ্যাক্টিভলি পার্টিসিপেট টু ডু সামথিং। ফর এক্সাম্পল তুমি ওপেন সোর্স একটা প্রজেক্ট দেখছো, তুমি ডিসাইড করলে যে এটাতে তুমি কন্ট্রিবিউট করবে, অ্যান্ড ইউর ইনিশিয়াল কন্ট্রিবিউশনস আর গোয়িং টু বি রিজেক্টেড ডেফিনেটলি, কারণ তোমার ওই ফর্মাল ট্রেনিং নাই বা ওরা তোমার এটা অ্যাপ্রিসিয়েট করবে না। বাট উইথ টাইম, যখন তুমি সিগনিফিকেন্ট টাইম স্পেন্ড করবা, একটা স্টুডেন্ট, যে কোনো একটা ডিরেকশনে যদি 5 বছর কাজ করে, আই ডোন্ট সি এনি রিজন হোয়াই ইট ওন্ট বি মিনিংফুল, হোয়াই হি ওন্ট বি গুড অ্যাট ইট। ইটস জাস্ট এ ম্যাটার অফ পিকিং ইউর থিং অ্যান্ড স্টিকিং উইথ ইট। বেশিরভাগ সময় দেখা যায় লোকজন হয়তো কিছু না কিছু পায়, অনেকে হয়তো অ্যাপ ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড, অনেকে হয়তো একটা পার্টিকুলার জিনিসে ইন্টারেস্টেড। এন্ড আই হ্যাভ সিন দিস পিপল যে কোন একজন হয়তো গেম ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড এন্ড দে আর ডুইং সাম ইন্টারেস্টিং ওয়ার্ক, বাট সমস্যা হয় যে ফোকাসটা খুব শর্ট টার্ম, দে ওয়ান্ট টু ডু সামথিং। সবকিছুতে সবসময় আমাদের দেখা যায় যে হয়তো গ্রিড বলবো না আমি ঠিক, হয়তো ইমিডিয়েট নিডটা সামনে চলে আসে, যে হয়তো এটা থেকে একটা টাকা কিভাবে ইনকাম করা যায়, বা আউটসোর্সিং জাতীয় হয়তো মানে কাজ করে যে কোনো একটা হয়তো যেটাতে হয়তো আমার ইন্টেলেকচুয়াল ইনভলভমেন্ট কম কিন্তু হয়তো মনিটারি দিক থেকে বেনিফিশিয়াল, এরকম কাজ করবো। এই মাইন্ডসেট থেকে একটু হলেও বার হতে হবে আর কি। হয়তো চিন্তা করতে হবে যে এটাতে ইমিডিয়েট কোনো লাভ নাই, বাট দিস ইজ সামথিং ইউজফুল। আই সি দ্যাট হ্যাপেনিং ফর এ লাইক মানে বিং ইউজফুল ফর লাইক ডাউন দি লাইন আর কি, হয়তো 10 years ডাউন দি লাইন অর 5 years ডাউন দি লাইন। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন কিছু ক্ষেত্রে ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার না থাকাটা একটা বড় মানে অসুবিধা। আমি এটা অ্যাকনলেজ না করাটা হয়তো বাকিদের সাথে ফেয়ার হবে না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো তোমার রিসোর্সও না, তোমার অন্য কোনো লিমিটেশনও আছে, যে হয়তো মানে তুমি যে সাপোর্ট পাচ্ছ না তা না, তুমি বাধা পাচ্ছ অন্য ক্ষেত্রে, যে তোমাকে অন্যান্য আরো অনেক কিছু সামলে অনেকের অনেক ধরনের বাধা থাকে, কারো ফাইন্যান্সিয়াল অব্লিগেশন থাকে, কারো হয়তো মানে ফ্যামিলি প্রবলেম চলছে বা অন্য ইয়ে থাকছে। দেয়ার আর মেনি ডিফারেন্ট অ্যাঙ্গেলস টু দিস আর কি। আমার রেকমেন্ডেশন হচ্ছে টু মানে স্টিল ফাইন্ড টাইম ফর ইউর ইন্টারেস্ট, টু কাইন্ড অফ স্টিক উইথ সামথিং আর কি ফর আ লং পিরিয়ড অফ টাইম। মানে ছেড়ে না দেয় আর কি, মানে শুরু করে ছেড়ে দেয়, তারপরে আবার নতুন জিনিস শুরু করে। অ্যান্ড লট অফ ইন্টারেস্টিং থিংস আর হ্যাপেনিং, রাইট? প্রতিদিনই কম্পিউটার সায়েন্সের ওয়ার্ল্ড খুবই ফাস্ট মুভিং, প্রতিদিনই নতুন কিছু আসছে, 2 বছর পর ডিসঅ্যাপিয়ার করবে, দেয়ার উড বি এ নিউ ট্রেন্ড। বাট ইফ ইউ স্টিক উইথ সামথিং, ইফ ইউ বিকাম গুড অ্যাট ইট, ইটস গোয়িং টু বি ভ্যালুয়েবল। দোজ মানে জেনারেল আইডিয়াস, দি kind of abstract ideas, those are useful,
মানে তোমার হয়তো একটা তুমি পার্টিকুলার ইয়ে শিখেছো, এখন তুমি হয়তো মনে করতে পারছো না আমি অ্যান্ড্রয়েড শিখতে পারি, বাট অ্যান্ড্রয়েড ইজ সো আই ডোন্ট নো 2010 এখন 2020, সো এটা হয়তো খুব একটা ইউজফুল হবে না। বাট মানে মানে আমার কাছে মনে হয় যেটা যে ওই আইডিয়া গুলো, বেসিক কনস্ট্রাক্ট গুলো, দোজ মানে স্টে দেয়ার ফর এ লং পিরিয়ড অফ টাইম। এটা 5-10 বছরের কোনো টেকনোলজি বা কোনো স্কিলই অত দ্রুত আউটডেটেড হয়ে যায় না, কি থাকে মোটামুটি ইয়ে থাকে, অ্যাজ লং এজ ইউ আর স্কিলফুল। তুমি যদি প্রিলিমিনারি স্টেজে কাজ করো দেন পারহ্যাপস ইট ক্যান বি আউটডেটেড, বাট তুমি যদি জেনারেল মানে আইডিয়া গুলোকে অ্যাবজর্ভ করতে পারো, সেগুলোতে মানে কন্ট্রিবিউট করতে পারো, ইউ 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 রিমেইন ভ্যালুয়েবল ফর এ লং পিরিয়ড অফ টাইম। তো ওই জিনিসটা করতে হবে আর কি, একটু কষ্ট করে আটকে থাকতে হবে। সোর্সের কথা বললে আমি বলবো যে যদি আমাকে রেকমেন্ড করতে বলা হয় যে কোনো সোর্স, আমি বলবো যে ম্যাথিউ মাইটের আর্টিকেল গুলো পড়তে। দোজ আর ট্রেমেন্ডাসলি হেল্পফুল ফর সামবডি টু কাইন্ড অফ ফাইন্ড ফোকাস। এখন ইউটিউব চ্যানেলও থাকে অনেক যেগুলো খুবই ইন্টারেস্টিং কন্টেন্ট শো করে। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স, দেয়ার ইজ 3 blue 1 brown, that is very interesting for people যারা ধরো mathematical concept interested, just be মানে curious by nature, to find those people, to find the right people. তো ওদের কাছ থেকে তুমি অনেক কিছু হয়তো শিখতে পারবে। you can find resources from there. মানে ইম্পর্টেন্ট হচ্ছে to pick your interest and to stick with it for a large amount of time and it would pay off. তো ধরো থার্ড ইয়ারের দিকে এসে কেউ প্রজেক্ট বা থিসিস নিয়ে কাজ শুরু করতে চায়, কিন্তু তার আশেপাশে ওরকম মেন্টর বা এক্সপিরিয়েন্স টিচার রিসার্চার নেই, সে আসলে কিভাবে শুরু করতে পারে? পার্টিকুলারলি ডিফিকাল্ট। আমি একটা অ্যানালজি দিতে পছন্দ করি। let me try to illustrate this in this way. Research is very much similar to cooking. Okay? To be a good cook, it's important to have a good taste. To be a good researcher, it's important to have good research taste. তোমার টেস্ট বাড খারাপ হলে তুমি ভালো রিসার্চার হতে পারবে না, because you won't be able to differentiate between good research and bad research. By bad research I mean যেটা হয়তো ইউজফুল না, বা it will not serve a purpose beyond publishing a paper. তো এই জিনিসগুলোর জন্য মেন্টরশিপ খুব দরকার। কারণ হচ্ছে রিসার্চের ক্ষেত্রে পার্টিকুলারলি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মেন্টর হচ্ছে অনেকটা ধরো প্রফেশনাল শেফের মতো, এন্ড ইউ আর অ্যান অ্যাপ্রেন্টিস শেফ। তোমার মেন্টর কখনো তোমার কাজ করে দেবে না। হি ওন্ট কুক। হোয়াট হি উড ডু, হি উড জাস্ট টেস্ট ইউর স্টাফ এন্ড দেন টেল ইউ যে এটা ভালো বা এটা খারাপ, বা তুমি এটাতে মশলা অ্যাড করো, এটাতে লবণ অ্যাড করো, দ্যাটস ইট। বিকজ হি হ্যাজ কিলার টেস্ট, দ্যাটস ইম্পর্টেন্ট। তো এই জিনিসটার জন্য মেন্টরশিপ খুব দরকার। যে ক্ষেত্রে তোমার ধরো মেন্টর নাই, সেক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে টু ইউজ পিয়ার ফিডব্যাক অ্যাজ এ মেন্টরিং। তুমি একটা পেপার লেখো, অলওয়েজ এইম ফর দি হাইয়েস্ট ভেনিউ ইন ইউর মানে প্রসপেক্টিভ এরিয়া আর কি। ধরো তুমি কাজ করো ডেটাবেজে, মানে তুমি প্রথম যেটা করতে পারো সেটা হচ্ছে ধরো সিগমড, ভিএলডিবি, আইসিডি, এগুলো হচ্ছে ধরো ডেটাবেজের টপ কনফারেন্স। এখন তুমি যদি এনএলপি তে কাজ করো, ইএমএনএলপি, এসিএল, এই কনফারেন্স গুলো দেখতে পারো। প্রথম কাজ, যে পার্টিকুলার এরিয়াতে তুমি ইন্টারেস্টেড সেই এরিয়ার টপ কনফারেন্স গুলো খুঁজে বার করা, এবং এইগুলোর এক্সস্টিভ লিস্ট যে কোনো ইয়েতে পাওয়া যায়। ধরো তুমি মেশিন লার্নিং ইন্টারেস্টেড, তাহলে হয়তো নিউআর আইপিএস, আইসিএমএল, AAAI, এ ধরনের কনফারেন্স, রাইট, যেগুলো হয়তো তোমার মানে ইন্টারেস্ট, তোমার যে এরিয়াতে ইন্টারেস্ট সেটা টপ টিয়ার কনফারেন্স। সেই কনফারেন্স গুলো আগে বের করা। সেই কনফারেন্সের রিসেন্ট প্রসিডিংস, ধরা যাক যে এখন 2020 চলছে, তাহলে আমি 2019, 18, 17 এই 3 বছরের প্রসিডিংসে জাস্ট টাইটেল গুলো ব্রাউজ করা। বেশিরভাগ সময় দোজ ওয়ার্ডস ডোন্ট মেক মাচ সেন্স টু ইউ। বাজওয়ার্ড থাকে বিভিন্ন, হয়তো তুমি হয়তো পড়ছো যে a new approach to transfer learning or something else, তো তুমি এরকম পড়ছো, just the titles. Pick something that is interesting to you. তোমার কাছে মনে হচ্ছে যে না এই আর্টিকেলটা ইন্টারেস্টিং হতে পারে। অ্যাবস্ট্রাক্ট পড়ো, বেশিরভাগ সময় তুমি বুঝবে না প্রথমবার, দ্বিতীয়বার পড়ো বুঝবে না, তৃতীয়বার পড়ো বুঝবে না, বাট নাও ইউ হ্যাভ স্লাইটলি বেটার আইডিয়া অ্যাবাউট দি টার্মিনোলজি। তুমি কিছু কিছু ওয়ার্ড শিখেছো, হয়তো সেটা ট্রান্সফার লার্নিং হতে পারে, সেখানে হয়তো তুমি ট্রান্সফর্মার একটা ওয়ার্ড দেখেছো বা অন্য কোনো একটা ওয়ার্ড দেখেছো, জাস্ট ওয়ার্ডস, জাস্ট পাসওয়ার্ডস, রাইট। দেন টার্গেট হচ্ছে কোনোভাবে ইন্ট্রো পড়া, হ্যাঁ, মানে জাস্ট ইন্ট্রো, নট ইভেন দি রেস্ট অফ দি পেপার, জাস্ট ইন্ট্রো। এবং যেটা হবে যে একটা ইন্ট্রো পড়তে তোমার অনেক সময় লাগবে। আই টকিং অ্যাবাউট দি ফার্স্ট ফিউ মান্থস ইন ইউর রিসার্চ। তোমার যখন হচ্ছে তুমি জাস্ট পড়ার হ্যাবিটটা গ্রো করছো, যখন তুমি নিজেকে ফ্যামিলিয়ারাইজ করছো, এন্ড দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট, বিকজ বেশিরভাগ সময় তুমি যেটা পড়ছো একবার তুমি বুঝতে পারছো না, এবং তোমার কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছে যে না এটা হবে না মনে হয়, দিস ডাজন্ট মেক এনি সেন্স। তো তুমি বারবার পড়তে পড়তে এক সময় একটা ফ্যামিলিয়ারিটি চলে আসবে যে না তুমি ইন্ট্রো পড়তে পারছো, ওকে। দেন জব হচ্ছে যে শুধু ইন্ট্রো পড়া, ওই
পেপারের সাথে তুমি জাস্ট সার্চ দাও, ওটার টাইটেল লিখে গুগল স্কলারে রিলেটেড আর্টিকেল নামে একটা ফিচার আছে, ওই পেপারের সাথে মোস্ট রিলেটেড যে পেপারগুলো সেগুলোর থেকে একটা পিক করো, রিড দি ইন্ট্রো। এগেইন এই ফেসে, শুরুর ফেসে কাজ শুধু একটাই, জাস্ট টু রিড দোজ ইন্ট্রোস এন্ড গেট এ সেন্স অফ হোয়াট ইজ হ্যাপেনিং, এরা কি বলতে চাচ্ছে, কনসেপ্টটা কি, নট ইভেন দি আন্ডারলাইং ম্যাথমেটিক্স, যেটা কম্পিউটার সায়েন্স ফিল্ডে অফেন মানে ইয়ে করতে, ডিসাইফার করতে একটু সময় দরকার। তোমার কাজ প্রথমত শুধু কনসেপ্টটা ধরা, ব্রড কনসেপ্টটা, হাই লেভেল আইডিয়াটা, এর বাইরে যাওয়ার দরকার নেই, শুধু হাই লেভেল আইডিয়া। স্পেন্ড 3 months just getting this high level ideas. By the time you are done with it, you'll have some idea about what is happening in this field. তুমি একটা যদি নিশ এরিয়া পিক করো, ধরা যাক আমি ডেটাবেসে ক্লাউড ডেটা ম্যানেজমেন্ট পিক করেছিলাম, that gave me idea of what's happening in the cloud world. খুবই ব্রডলি, খুবই ভেগ টার্মসে। কিন্তু ইন দি মিন টাইম, যেহেতু আমি হয়তো 30টা পেপার পড়েছি, 30টা না হলেও হয়তো 20টা পেপার পড়েছি, আই গট সাম আইডিয়া। এখন আমি টার্মিনোলজিতে ফ্যামিলিয়ার, এখন আমি একটু ভিতরে ঢুকতে পারি, এখন আমি রিলেটেড ওয়ার্ক করতে পারি, এখন আমি মেথোডোলজি একবার স্ক্যান করতে পারি। দ্যাট ইজ স্ক্যারি এন্ড ইটস রিয়েলি ডিফিকাল্ট, বাট আমি পড়তে পারি, চেষ্টা করতে পারি। আমি 3 মাস পরে যখন চেষ্টা করবো, ইট বিকামস মাচ ইজিয়ার। এখন আমার কাছে কিছু কিছু জিনিস, সাম অফ দিস ওয়ার্ডস মেক সেন্স, লেট মি রিড থ্রু ইট। একটা পেপার পুরো পড়লাম, এবং একটা পেপার পড়া তখন হয়তো 1 মাসের এফার্ট, আমি 1 সপ্তাহ বলবো না, আমি বলবো 1 মাস, যে আমি জাস্ট বোঝা যে কি হচ্ছে না হচ্ছে। অনেক কিছুই বুঝবো না, হয়তো আন্ডারলাইং ম্যাথমেটিক্স আমি ধরতেই পারিনি, বা অনেক অ্যালগরিদম লিখেছে এটার মানে কি আমি ধরতে পারছি না। অনেক সময় কোনো কিছু না বুঝলে অথরকে কোল্ড ইমেল করে দেয়, ওই পেপারের ফার্স্ট অথরকে লেখা, ডিয়ার এক্স, I was going through your paper, I read this sounds interesting, can you explain this to me, can you explain this segment to me? একটা কোল্ড ইমেল করা, বেশিরভাগ সময় হয়তো রেসপন্স আসবে না, কালে ভদ্রে একটা রেসপন্স আসতে পারে, টু গেট এ বেটার সেন্স অফ হোয়াটস হ্যাপেনিং, তাই না? এই এফার্টটা দেয়া, যে একটা কোল্ড ইমেল করবো, এই সাহসটুকু জোগাড় করা যে আমি একটা কোল্ড ইমেল করবো। ডোন্ট বি স্কেয়ার্ড অফ সাউন্ডিং স্টুপিড, বিকজ মানে যেটা হয় যে বারিং দি মানে অথর হু রোড দি পেপার, বেশিরভাগ লোকের জন্য মানে as a reader we don't know much details about this stuff, so don't be scared. তুমি তোমার মতো ইমেল করলে সে তার মতো জবাব দিল বা দিল না, তুমি পড়তে থাকলে you got মানে you digested a whole paper. By that time তোমার টেস্ট একটু এসছে আর কি, you just know the basic test like salty, sugary, এই টেস্টে এসছে। হ্যাঁ, তো তুমি যখন আরো একটু সময় স্পেন্ড করবে, মেবি 2 months down the line, now you can perhaps try to develop ideas, যে এই নিশ এরিয়া বেসিক আইডিয়া, হয়তো যে কোনো একটা নিশ এরিয়া যদি পিক করি আমরা, যদি একটা যে এরিয়াটাতে এখন কাজ চলছে, অ্যাক্টিভলি কাজ চলছে, এবং এরিয়াটা স্মল ইনাফ টু কাইন্ড অফ হ্যাভ প্রেজেন্স ইন কাইন্ড অফ মেজর কনফারেন্সেস, তুমি ওই এরিয়াটার মোটামুটি এখন যখন পেরিফেরিটা এক্সপ্লোর করে ফেলেছো, তুমি ইউ আর ইন দি পেরিফেরি, এখন তুমি আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করবে, ইউ ট্রাই টু বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট ইম্পর্টেন্ট আইডিয়াস আর দেয়ার, ডিটেলস, অ্যানোটেশন। আমি রিসার্চ পেপারে পড়ার সময় আমি চেষ্টা করতাম সবসময় অ্যানোটেট করতে, যে দিস ইজ দি মেইন আইডিয়া অফ দ্য পেপার। তুমি যদি নিজের জন্য একটা 5 সেন্টেন্সের সামারি লিখতে পারো পেপারের জন্য, দ্যাট উড সার্ভ ইউ রিয়েলি ওয়েল 5 years ডাউন দি লাইন, কারণ তুমি কিছুদিন পরেই কিন্তু মনে থাকবে না যে তুমি এখানে কি পড়েছো, বাট নিজের ওই 5 সেন্টেন্স সামারি বা 10 সেন্টেন্স সামারি, ওটা দেখার পরে ইউ ক্যান কাইন্ড অফ গেট ব্যাক টু ইনটু দ্যাট সেম স্টেট যখন তুমি এই পেপারটা পড়েছিলে। ইট উইল মানে কাইন্ড অফ গিভ ইউ দোজ সেম আইডিয়াস, তোমার কাছে মনে করবে যে না এই আইডিয়াগুলো হয়তো ছিল, এই কোর আইডিয়াগুলো ছিল। তো পেরিফেরি যখন এক্সপ্লোর হয়ে যায় তখন ইউ ক্যান স্টার্ট ডেভেলপিং আইডিয়াস, তখন তুমি নাইভ কোনো কিছু চিন্তা করতে পারো, বেসিক এক্সটেনশন, রাইট, খুব সিম্পল এক্সটেনশন। দেয়ার ইজ এ ফেমাস প্রেজেন্টেশন বাই প্রফেসর ইমন ক্লিয়ার ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড। ওনার একটা পেপার আছে কম্পিউটার সায়েন্সের জন্য স্পেসিফিক্যালি, আমি সবাইকে এনকারেজ করি এই পেপারটা পড়তে। ওনার পেপার না ঠিক প্রেজেন্টেশনটা টাইটেল খুব সম্ভবত হাউ টু রাইট এ পেপার and get accepted into KDD, যেটা ডেটা মাইনিং এর টপ কনফারেন্স, বাট দি জেনারেল আইডিয়াস অফ দোজ মানে that presentation is applicable for many fields in subfields within computer science. তো ওনার অ্যাপ্রোচটা আমার কাছে মনে হয় ইন্টারেস্টিং আর কি, যে ট্রিভিয়াল এক্সটেনশন, যে একটা প্রবলেম বলেছে, can I make a trivial extension of it, যে they already proposed an algorithm for X, can I make it faster, can I make it privacy sensitive, can I develop a system for it, can I develop an online version of it? তো এই ধরনের বেসিক এক্সটেনশন চিন্তা করা, আমি এটাকে কিভাবে স্লাইটলি মডিফাই করতে পারি, অন্য কোনো আইডিয়া এনে এখানে প্লাগ ইন করতে পারি কিনা। আমি একটা অ্যাপ্রোচ সবসময় আমার রিসার্চে ফলো করেছি, সেটা হচ্ছে প্লাগ ইন অ্যাপ্রোচ। সেটা হচ্ছে আই গট সাম রিমোট আইডিয়া বাই রিডিং a paper in a very different domain.
হয়তো আমি অন্য কোনো একটা ডোমেইনের পেপার পড়লাম and it gave me some ridiculous ideas. Can I use that idea for my research, for my interests? There's this famous quote, right? If it doesn't sound outrageous at first, perhaps it's not a good idea. So be outrageous, be bold, মানে এবং তারপরে তুমি যখন রিলেটেড ওয়ার্ক করবে ইট উইল গিভ মি, দেখবে যে বেশিরভাগ সময় তুমি যা চিন্তা করছো ইট এক্সিস্টস। লিটারেচার সার্চ করা, বিকজ বাই দি টাইম তুমি এই প্রসিডিংস গুলো পড়েছো, পেরিফেরি সার্চ করেছো, একটা পেপারের ইন্ট্রো করেছো, একটা বেসিক আইডিয়া ডেভেলপ করেছো, সেটা সার্চ করছো, you would find it in some other paper very likely, কারণ by this time you have kind of you are in the shoes, মানে তুমি হয়তো তোমার মাইন্ডসেটটা ওই পেপারগুলো একটা পার্টিকুলার ডিরেকশনে নিয়ে গেছে, and that happens to all of us, যে আমরা যা কিছু হয়তো ভাবছি যে this is a new idea, it typically exists in literature, হ্যাঁ, কিন্তু সেখান থেকে বেরোনো, ওই ইয়েটা থেকে একটু হলেও বেরোনো, যে আমার আইডিয়া থেকে আমি কি একটু চেঞ্জ করতে পারি, কোন একটা ট্রিভিয়াল এক্সটেনশন আছে দ্যাট বিকামস সো মাচ ইউজফুল ফর এ স্পেসিফিক কেস, আমি কি এই পার্টিকুলার বড় প্রবলেমটার একটা সাব প্রবলেম, একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন এরিয়ার জন্য এই অ্যালগোরিদমটাকে টার্গেট করতে পারি, বা এই টেকনিকটাকে আমি মানে মডিফাই করতে পারি। তো এই কোয়েশ্চেন গুলো তখন হয়তো ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন হয়তো আমি এই সময়টা এই ভাবে ভাবার জন্য ব্যয় করাটা হয়তো ওয়াইজ হবে আর কি। তো এভাবে চিন্তা করলে হয়তো কিছু সময় যখন যাবে, দেন পিয়ার রিভিউ কামস ইন টু হেল্প ইউ। কারণ সো ফার আমি বলেছি যে কিভাবে আইডিয়া ডেভেলপ করতে হবে, কিভাবে তুমি হয়তো একটা ইনিশিয়াল ইয়ে পেলে, কিন্তু ইউ হ্যাভ নো পিয়ার রিভিউ, ইউ হ্যাভ নো মেন্টর, রাইট? কারণ আমাদের শুরুর প্রবলেমটা ছিল উই হ্যাভ নো মেন্টর, দিস পারসন হ্যাজ নো মেন্টর। তখন তুমি পিয়ার রিভিউর জন্য তুমি পেপারটা লিখবে, বিকজ তুমি এই পেপারগুলো পড়েছো, you have some idea about how to write a paper. একটা টিপিক্যাল পেপার, কম্পিউটার সায়েন্স পেপার হয়তো 5টা বা 6টা কম্পোনেন্ট থাকে, ইন্ট্রো, রিলেটেড ওয়ার্ক, মেথোডোলজি, সাম সর্ট অফ এক্সপেরিমেন্টাল ইভালুয়েশন, ডিসকাশন, কনক্লুশন, এই। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হচ্ছে ওইগুলোর স্পেসিফিক সেকশনে, সাবসেকশনে কি যাবে। হ্যাঁ, তো তুমি যখন তোমার ওই যে ওই পেপারগুলো পড়েছো, those will give you ideas. The first way to start is replication, মানে তুমি জাস্ট ওদের ফরম্যাটটাই ফলো করে দেখো যে তোমারটাকে একই ছাঁচে ফেলা যায় কিনা। হ্যাঁ, it would be a horrible paper and you would fail miserably. কিন্তু যেটা হবে যে তুমি অর্গানাইজ করা হবে, তোমার যে আইডিয়া সেটাকে তুমি ক্লিয়ারলি এক্সপ্রেস করতে গিয়ে তোমার অনেক ডিটেইলস ফুলফিল করতে হবে, এবং those would give you new ideas as well. A big part of doing research is just writing. As you write, you realize how good or bad your idea is, এবং that helps a lot in refining that idea. তো সময়ের সাথে তুমি যখন লিখতে যাবে, that would guide you in some process, that would become your virtual mentor. You yourself, by writing, are forcing you to kind of think clearly, think concisely, and that helps a lot. That kind of is some sort of self supervision. আমি বলবো যে তুমি নিজে নিজেকে ট্রেন করছো যে না এই জিনিসগুলো এভাবে করা যেতে পারে, বা এটা আমি I can express it better. হ্যাঁ, and that's not sufficient perhaps, কিন্তু তুমি যখন ওই পেপারটা পাঠাবে and you try a top conference, you'd get horrible reviews. সেখানে রিভিউয়ার বলবে this is wrong, এটা কিছু হয় না, this exists, look at this. Some would be kind, some reviewers would be very kind, some would be outright harsh, right? I mean, তুমি হয়তো দেখবে যে তোমাকে হয়তো এটা বলেছে, but don't get disheartened, you are a newbie, you have nothing to lose, right? তুমি সেখান থেকে শুরু করতে পারো। Now you have a mentor, right? এই যে 3জন রিভিউয়ার, তোমার 3জন মেন্টর তোমাকে কিন্তু বলেছে। তোমার অ্যাডভাইজার যদি থাকতো, তার প্রাইমারি পারপাস কিন্তু এই কথাগুলোই বলা ছিল। His job was to give that peer review before the actual peer review itself, but now you have gotten it, right? তোমাকে বলেছে কি ভুল হয়েছে, কিন্তু কিভাবে সেটা ঠিক করতে হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো মিসিং থাকবে, and you will have to fill those gaps. It will be much harder compared to having a mentor, but because you have spent so much time in it, 6 months, 9 months, 12 months, now you have a slightly better idea. তুমি আবার ঠিক করবে, you will resubmit it, now you will get a different set of reviews. Now you have something more polished. কেউ হয়তো বলছে যে না, I like the premise of the paper, that's what we are looking for. আমরা দেখতে চাইছি, if the reviewer says that I like the premise of the paper, that's essentially saying I'm going to reject it, but let me say something good about this paper first. So look at positive things, look at the negative things, তারপরে তুমি ডিসাইড করো যে কোন জিনিসগুলো তুমি ইমপ্রুভ করতে পারো। Not all of those you can address, সব মানে নেগেটিভ কনসার্ন অ্যাড্রেস করা, it's hard, it's extremely hard for a newbie, right? এটা হয়তো আমাদের ফেসে অনেক সময় সম্ভব হয় না, পিএইচডি স্টুডেন্ট বা ইভেন প্রফেসর লেভেলে গেল আমার ধারণা হয়তো অনেক কনসার্ন আমরা অ্যাড্রেস করতে পারি না, বিকজ দ্যাট ইজ ইদার বিয়ন্ড দি স্কোপ অফ দি পেপার অর ইট রিকোয়ার্স টু ডু সামথিং দ্যাট উইল এন্টায়ারলি ব্রেক মাই অরিজিনাল আইডিয়া, সো এটা হয়তো সম্ভব হবে না। কিন্তু বারিং দোস, ইউ ক্যান ট্রাই টু ইমপ্রুভ বেসড আপন দোস
kind of reviews. It is hard. It's a definitely painful process. It's a trial and error based process, which is never kind of smooth. And অবশ্যই যেহেতু তোমার কোনো মেন্টর নেই বা একজনের মেন্টর না থাকলে সেই ক্ষেত্রে মোটিভেটেড হওয়াটা, নিজেকে ফোকাসড রাখাটা, it becomes so much more challenging. But then again, you'd have to go through it in the hard way. অনেক সময় হয়তো আনলাইকলি সোর্স থেকেও হেল্প পাওয়া যায়। অনেক সময় তুমি হয়তো জাস্ট বাই আস্কিং, ফর এক্সাম্পল তোমার হয়তো মনে হলো যে এই এরিয়াতে বুয়েটের একজন কাজ করে বা অন্য কোনো XYZ ইউনিভার্সিটিতে একজন কাজ করে, বাংলাদেশি একজন, তাকে তোমার পেপারটা পাঠাও, জাস্ট আস্ক দেম টু রিভিউ ইট। এন্ড আই হ্যাভ ডান দ্যাট এট টাইমস। যখন আমার কাছে মনে হয়েছে দিস পেপার এন্ড I was stuck with the paper and I had no clue how to fix it, so I sent it to somebody else and said, hey, can you look at this and tell me how can I improve this paper. তো উনি হয়তো কাইন্ডলি হয়তো এক সপ্তাহে রেসপন্ড করেন, দ্বিতীয় সপ্তাহে আমাকে হয়তো বলেছেন যে না, আমি তোমার পেপারটা পড়েছি, এখানে তুমি ইমপ্রুভ করতে পারো, এটা করলে হয়তো এটা বেটার হবে। এন্ড দ্যাট হেল্প ট্রেমেন্ডাসলি। দিস কাইন্ড অফ সিম্পল অ্যাক্টস অফ জেনারোসিটি কুড কাম ফ্রম স্ট্রেঞ্জার্স, যাদেরকে তুমি হয়তো পার্সোনালি চেনো না, বাট বাংলাদেশে হয়তো অন্য কোনো ইয়েতে কাজ করছেন। ডোন্ট বি অ্যাফ্রেড, এগেইন ফিল ফ্রি টু আস্ক ফর হেল্প। আমি বলবো যে অনেকেই হয়তো হেল্প করতে উৎসাহী, বাট ইউল হ্যাভ টু টেক দি ইনিশিয়েটিভ। অ্যান্ড মানে তুমি যতক্ষণ পর্যন্ত নিজের তরফ থেকে হার্ডওয়ার্ক করছো, তুমি ফোকাসড উইথ ইউ আর আস্কিং দি রাইট কোয়েশ্চেনস, ইটস ভেরি লাইকলি দ্যাট ইউ উড গেট অ্যান আনসার। তো ওই ইনিশিয়াল এক্সপ্লোরেশনটা খুব ইম্পর্টেন্ট, তোমার নিজের টাইম স্পেন্ড করাটা ইম্পর্টেন্ট। মেন্টর থাকলেও উনি কিন্তু তোমার হয়ে রিসার্চ করে দেবেন না। উনি তোমাকে যেটা বলতে পারেন, জাস্ট লাইক এ শেফ, ইউ জাস্ট টেস্ট ইউর রিসার্চ অ্যান্ড টেল ইউ দ্যাট it tastes salty, it tastes horrible, or it tastes good. But the cooking itself, it's your job. You'll have to do it. আচ্ছা, পেপার পাবলিশ করার ক্ষেত্রে আমরা জার্নাল, কনফারেন্স, এই দুইটা টার্ম বেশি শুনি। কেউ বলে যে জার্নাল ভালো, কেউ বলে কনফারেন্স ভালো। তো তুমি কি বলো, কোনটা আসলে ভালো? কম্পিউটার সায়েন্সের ফিল্ডে এগেইন ডিসিপ্লিন টু ডিসিপ্লিন এই জিনিসটা খুবই ভ্যারি করে। অ্যাজাইল মুভিং ফিল্ডগুলোতে, স্পেসিফিক্যালি ফর কম্পিউটার সায়েন্স, কনফারেন্সেস আর দি মোস্ট প্রমিনেন্ট ফর্ম অফ পাবলিকেশনস। সাধারণত কিছু স্পেসিফিক সাবফিল্ড বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে কনফারেন্স পেপারস আর দি মোস্ট স্টাবলিশড ফর্ম অফ পাবলিকেশনস ইন কম্পিউটার সায়েন্স। জার্নালের সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে যে more often than not, journal gives you the time to do rebuttal. So তুমি তোমার পেপারকে ইমপ্রুভ করতে পারো, তারা হয়তো তোমাকে বলে যে এই জিনিস ফিক্স করলে আমি অ্যাকসেপ্ট করবো। কনফারেন্সেস ভেরি অফেন আর ওয়ান শট, মানে আমি একটা জিনিস লিখলাম, সে হয়তো আমাকে বলবে যে ইদার ইটস অ্যান অ্যাকসেপ্ট অর ইটস এ রিজেক্ট, and মানে they don't give you kind of detailed feedbacks on how to fix it. Journals often do that. So নিউবিদের জন্য অনেক সময় জার্নাল সেই ক্ষেত্রে হেল্পফুল হতে পারে, বাট এ জার্নাল পেপার রিকোয়ার্স মাচ মোর ম্যাটেরিয়াল অ্যান্ড মোর পলিশ। তুমি যদি একটা ফাস্ট মুভিং ফিল্ডে কাজ করো, স্পেসিফিক্যালি সামথিং লাইক মেশিন লার্নিং, জার্নাল সাবমিটিং অর পাবলিশিং ইন এ জার্নাল ইজ নট রেকমেন্ডেড। কারণ যেটা হয় যে এই ধরনের ফিল্ডগুলো যেহেতু খুব ফাস্ট মুভিং, নিউ আইডিয়াস অ্যাপিয়ার এট দি রেট অফ ডেজ, নট ইভেন উইকস অর মান্থস। প্রতিদিনই ইনফ্যাক্ট মানুষ এখন এত দ্রুত আইডিয়া জেনারেট করে, এত দ্রুত কাজ করে এবং কমপ্লিশন করে, এবং দে আর কম্পিটিং ইন সাচ এ ফিয়ার্স মুড, যে বেশিরভাগ পেপার এখন কনফারেন্সে আসার আগে আর্কাইভ বা এরকম যে কোনো ইয়েতে, মানে আর্কাইভাল ভেন্যুতে হয়তো মানুষ আগেই সাবমিট করে রাখে আর কি, যাতে অন্যরা পড়তে পারে, অন্যরা যাতে দ্রুত গ্রাস্প করতে পারে। এখন নিউবির পেপার, যেহেতু তুমি আননোন অথর বা একজন নিউবির জন্য সেটা করাটা হয়তো খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, এই সেন্সে যে হয়তো বাকিদের ওই আইডিয়া পিক করার পসিবিলিটি কম। বেশিরভাগ সময় দেখা যায় যে মানুষ স্টাবলিশ রিসার্চারদের পেপারই বারবার পড়তে চায় আর কি। তো এই সমস্ত দিক চিন্তা করলে আসলে কনফারেন্স মানে সের সুবিধা অনেকগুলো। প্রথম হচ্ছে ফাস্ট ডিসেমিনেশন অফ আইডিয়াস, ফাস্ট ফিডব্যাক লুপটা খুব শর্ট, দ্রুত আমি সাবমিট করছি, ফিডব্যাক পাচ্ছি দ্রুত, সেটা আমি ইনকর্পোরেট করে নেক্সট কনফারেন্সে দিতে পারছি। জার্নালের ক্ষেত্রে আমি একটা জিনিস সাবমিট করছি, বাট ফিডব্যাক আসতে আসতে আমার হয়তো আমি ওই সময়টা কি করবো, আই হ্যাভ নো আইডিয়া হাউ টু ইমপ্রুভ মাই রিসার্চ, রাইট? যেটা হয়তো একজন স্টাবলিশ রিসার্চারের জন্য অনেক ইজি টলারেট করা বা ইয়ে করা, কিন্তু নিউবির জন্য অনেক সময় বিপজ্জনক, কারণ তার জন্য হয়তো হি ইজ রানিং আউট অফ টাইম অর হি ইজ বিকামিং ইমপেশেন্ট। তো ওই শর্ট ফিডব্যাক লুপটা তখন হয়তো হেল্প করে টু কাইন্ড অফ ফিক্স ইউরসেলফ। কারণ আমরা একটা একটু আগে যেটা বললাম যে চেক এন্ড ব্যালেন্স বা ট্রায়াল এন্ড এরর প্রসেসে আমরা এগাচ্ছি, তার মানে হচ্ছে প্রত্যেকটা স্টেপ নেওয়ার পর আমরা দেখছি যে ইফ আই এম টেকিং এ রাইট স্টেপ, তারপর আমরা নিজেকে অ্যাডজাস্ট করছি আর কি অ্যাকর্ডিংলি। তো কনফারেন্স হলো এই ফিডব্যাক লুপটা যেহেতু ছোট হয়, it becomes easy for you to kind of see what you are doing wrong. যদিও ফিডব্যাকে কিছুটা ল্যাকিং থাকে, ডিটেলস কম থাকে, you need more kind of supervision on your end,
কিন্তু তারপর ওই শর্ট ফিডব্যাক লুপটা অনেকটা হেল্পফুল হয় কম্পেয়ার টু জার্নাল। আই থিঙ্ক যেখানে ইফ ইউ আর কনফিডেন্ট ইউ হ্যাভ ডান অ্যান এক্সস্টিভ ওয়ার্ক এবং তোমার কাছে মনে হয় যে it's going to be a big paper which is not going to be you can't write it in 10 pages, maybe এটার জন্য এই আইডিয়াটা প্রপারলি এক্সপ্রেস করার জন্য তোমার 20 পেজেস দরকার, বা এই আইডিয়াটা এখন হয়তো it's not an like an রিসেন্ট টপিক আর কি, এমন একটা টপিকে তুমি কাজ করছো যেটা হয়তো রিলেটিভলি ওল্ড এবং তোমার এই প্রবলেমটা নিয়ে হয়তো কমিউনিটি এই মুহূর্তে এক্সাইটেড নয়, সেই ক্ষেত্রে জার্নাল ইজ পারহ্যাপস বেটার। বাট আদার দেন দিস স্পেশাল কেস টিপিক্যালি কনফারেন্সেস আর প্রেফার্ড ওভার জার্নালস। আচ্ছা, কনফারেন্স আর জার্নালের সাথে আরেকটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে পোস্টার। আমরা অনেক সময় অনেককে দেখি যে ওরা বিভিন্ন কনফারেন্সে গিয়ে পোস্টার প্রেজেন্ট করে। এছাড়া অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় যে কোর্স ওয়ার্কের প্রজেক্টের পোস্টার প্রেজেন্টেশন থাকে। তো পোস্টার নিয়ে তোমার অপিনিয়ন কি? এটা আসলে কেমন গুরুত্বপূর্ণ? আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য পোস্টার পার্টিকুলারলি আপিলিং এবং আমি খুবই এনকারেজ করবো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে পোস্টার কাইন্ড অফ প্রেজেন্টেশনে পার্টিসিপেট করতে। পোস্টার হচ্ছে নট নেসেসারিলি আ ফর্মাল কাইন্ড অফ পেপার, মানে এই সেন্সে যে হয়তো পোস্টার মোর লাইট ওয়েট। when a researcher reads a poster it's more like just the idea itself, হয়তো এক্সিকিউশনটা অতটা পলিশড নয় আর কি, বা হয়তো অতটা রিগর এক্সপেক্টেডও নয়, বাট ইট অ্যাট লিস্ট হেল্পস ইউ টু গেট সাম লাইট ফিডব্যাক অন ইউর আইডিয়া। তো সেই হিসেবে পোস্টার আমি বলবো যে খুবই এনকারেজিং। ইট হেল্পস ইউ টু ডু টু থিংস। ফার্স্ট, তুমি পোস্টার হয়তো যে কোনো কনফারেন্সে রিলেটিভলি ইজিলি অ্যাকসেপ্টেড হওয়ার সুযোগ থাকে, সেই ক্ষেত্রে তুমি কনফারেন্সে যেতে পারছো। ইউ ক্যান discuss your idea with other people, which is the best form of mentoring. Not even your own mentor can provide that. তুমি যখন বাকি রিসার্চারদের সাথে কথা বলবে, when you kind of interact with them, you would learn so many different things. You would meet people who either would work with you or maybe people যাদের আন্ডারে তুমি কাজ করবে, এরকম অনেকের সাথে তোমার দেখা হবে। জাস্ট টু গিভ সাম পার্সোনাল কনটেক্সট ইনটু দিস, আমার নিজের আমার ইউআইইউসিতে আসার আগে আমি যার সাথে কাজ মানে করার জন্য এখানে এসেছিলাম, ওনার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু পোস্টার প্রেজেন্টেশন। I went to Sigma to present my posters and I met him there and he encouraged me to apply, and that's the whole reason why I applied. এবং এটা আমার সাথে বারবারই হয়েছে, আমি যতবারই কনফারেন্সে গেছি I met some new people, they asked me to apply and some of them in fact said hey মানে I didn't even know that this university, this particular professor is accepting students, I didn't know much. এবং ওনারা হয়তো একটা ইমেল লিখেছেন যে hey Himal, we met at DASFA or at Sigma and I have an opening in my group, are you applying this year, something like that. তো এই interaction গুলো খুবই valuable, conference interaction গুলো for those purposes, to just to get there, just to talk about ideas. Poster much easier, less barrier, এবং it helps you to kind of get some early feedback. তুমি যদি একটা ফুল পেপারও সাবমিট করতে চাও পরে, পোস্টার doesn't prevent you from doing that in most cases আর কি। তুমি যেটা করতে পারছো যে তুমি একটা আইডিয়াকে 4 পেজে লিখছো, it's mostly based on the idea, the merit of the idea itself, তুমি সেটাকে একটা ভিজুয়াল ফর্মে রিপ্রেজেন্ট করছো, which helps you to kind of present yourself better, আইডিয়াটাকে বেটার প্রেজেন্ট করতে হেল্প করছে। somebody is looking at it and kind of finding flaws in it or giving you kind of appreciation for the idea itself, হয়তো বলছে যে না it sounds like a good idea, তুমি কি এই পেপারটা দেখেছো, বা it sounds like a good idea, can you fix it this way, what about the scalability, এরকম হয়তো কোনো কোয়েশ্চেন করছে which you haven't thought and which you shouldn't know since you are a newcomer. এবং এই ধরনের ফিডব্যাক গুলো I think are perhaps the best form of feedback for any young researcher. আচ্ছা, কনফারেন্সে পেপার অ্যাকসেপ্টেড হলে একটা বড় পার্ট থাকে যে কনফারেন্সটা ইন পারসন অ্যাটেন্ড করা, নিজের কাজ ওখানে প্রেজেন্ট করা। তো আমরা যারা আমেরিকায় পড়াশোনা করেছি পিএইচডি লেভেলে, তারা অনেক সময় আসলে কনফারেন্সে যাওয়ার জন্য ইউনিভার্সিটি ফান্ড দেয় বা আমাদের রিসার্চ গ্র্যান্ট থেকে ফান্ড আসে। কিন্তু বাংলাদেশে আন্ডারগ্রেড লেভেলে রিসার্চ করে সেটা কনফারেন্সে যদি পাবলিশ করা হয়, সেই কনফারেন্সটা অ্যাটেন্ড করার জন্য কিন্তু তেমন একটা ফান্ড নেই কোথাও, এবং অন্য একটা দেশে গিয়ে ট্রাভেল করে থেকে প্রেজেন্ট করে আসা, এটা অনেক এক্সপেন্সিভ একটা প্রসেস। তো এই ট্রাভেল গ্র্যান্ট রিলেটেড ব্যাপার স্যাপারে তোমার এক্সপেরিয়েন্স কি? আমি আন্ডার গ্রাজুয়েটে থাকা অবস্থায় আমি at least Sigmod আর ইয়ার কথা মনে আছে, ডাসফার কথা মনে আছে, I visited those two conferences and for both of those I got some sponsors or somebody helped me out. প্রথমটার জন্য আমি কোড ক্রাফটার্স ইন্টারন্যাশনাল কোম্পানিটার নাম, ওদের একটা গ্রান্ট ছিল বুয়েটের সাথে, ওরা কনফারেন্সে টিয়ার 1 বা টিয়ার 2 কনফারেন্স পাবলিশ করার জন্য হচ্ছে গ্রান্ট দিত, and I got that and I'm really grateful to them. Ellis Miller, I recall his name, he was a really kind person, উনি আমাকে হেল্প করেছিলেন আর কি আমার প্রথম কনফারেন্সের ফি পে করতে। আমার সুবিধা ছিল যেটা আমার I had two amazing supervisors, so always took care of many of these issues. But যাদের জন্য এই সুযোগগুলো নেই, and I totally understand this is it's hard for somebody to spend
দিস অ্যামাউন্ট অফ রেজিস্ট্রেশন ফি, তারপর ট্রাভেলিং, যদি কনফারেন্স আমেরিকা বা ওয়েস্টে কোথাও লোকেটেড হয় দেন ক্ষেত্রে ইটস এ হিউজ কস্ট। একটা কনফারেন্সে ট্রাভেল করা আই উড সে ইটস বাংলাদেশি টাকা হয়তো 2 লাখ টাকা বা এরকম, হয়তো ট্রাভেল ফিতে দেখা যাবে 1 লাখ টাকার উপরে চলে গেছে, হয়তো রেজিস্ট্রেশন প্লাস যদি লজিং এর অন্য কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে মানে অনেক টাকা নিজের পার্সোনাল ফান্ড থেকে খরচ করতে হয় আর কি। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কনফারেন্সগুলো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, বিশেষত বাংলাদেশের মতো দেশগুলোতে, গরিব দেশগুলোকে, ঠিক গরিব কথাটা বলাটা কতটা ইয়ে হবে জানি না, বাট সাধারণত যেই দেশগুলো থেকে পার্টিসিপেশন কম সেই দেশগুলোর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে বিশেষত সাহায্য করার যথেষ্ট চেষ্টা করে। এসিএম বা IEEE বিভিন্ন গ্রান্ট থাকে। তো আমার প্রথম রেকমেন্ডেশন হবে যে কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার বা লোকাল মানে গ্রান্টের জন্য যদি সেপারেট চেয়ার থাকে তাদেরকে একটা কোল্ড ইমেল করতে যে আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, বাংলাদেশে পড়ি, আমার কোনো সুপারভাইজার মানে ইয়ে নেই বা ইউনিভার্সিটি থেকে কোনো ফান্ড নেই, তোমাদের কি কোনো ফান্ড আছে কিনা। মোর অফেন দেন নট দে উড ট্রাই টু direct you to some sort of grant if the conference has one or if one of their sponsors is willing to kind of help you out. তো ওটা একটা অপশন হতে পারে। সেকেন্ড অপশন হচ্ছে দেখা যে ইউনিভার্সিটিতে কমিউনিকেট করে যে ইউনিভার্সিটির থেকে কোনো রকম কোনো সহায়তা পাওয়া যায় কিনা। আমি জানি না যে মানে বাকি ইউনিভার্সিটিগুলোর হয়তো মানে আমি জেনারেল টার্মসে বলতে পারবো না, বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটি উইলিং হয় যদি তারা জানে যে এই কনফারেন্সটা হয়তো নোটেবল এবং এটাতে পাবলিশ করাটা হয়তো ইউনিভার্সিটির জন্য, ইউনিভার্সিটির পিআর এর দিক থেকে, পাবলিক রিলেশনস এর দিক থেকে বেনিফিশিয়াল হবে। সেক্ষেত্রে তারা হয়তো কিছুটা আংশিক হয়তো অন্তত রেজিস্ট্রেশন ফিটা বিয়ার করতে হেল্প করে। লজিং এর জন্য, থাকার জন্য যদি বাংলাদেশি স্টুডেন্ট কেউ থাকে বা তাদের কাছে রিচ আউট করা, অ্যান্ড দ্যাট ইজ অফেন ভেরি হেল্পফুল। আই এম সো গ্রেটফুল টু সাম অফ দ্য পিপল আই হ্যাভ মেট। আমি অ্যাকনলেজ করতে চাই, আমি যখন ইউএসএতে প্রথম এসেছিলাম 2014 সালে সিগমা টাইপের করতে, নাইম ভাই, নাবিল ভাই, ওনারা ইউনিভার্সিটি অফ উটাতে তখন পিএইচডি করছিলেন আর কি। তো ওনাদের বাসায় থেকেছিলাম and they helped me out in there. I stayed there for 10 days and without their support I couldn't have attended SIGMOD. আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে ওনারা আমাকে ওই সুযোগটুকু দিয়েছেন। তো এরকম অনেক লোকজনই থাকে, দে আর উইলিং টু হেল্প ইউ আউট, বাট ইউ নিড টু কাইন্ড অফ রিচ আউট টু দেম। যে এলাকায় কনফারেন্স হচ্ছে, যদি ইউনিভার্সিটি ক্যাম্পাস থাকে সেখানে স্টুডেন্টদের কাছে রিচ আউট করা। অনেক সময় তারা জানে যে এখানে একটা গ্রান্ট আছে বা কিছু একটা আছে যেটা হয়তো মেবি ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্যাট। সো ওই ধরনের, বা ওরা হয়তো অ্যাটলিস্ট লজিং বা হয়তো আসার ব্যাপারে কোনো যদি ইজিয়ার ইয়ে থাকে বা ফ্লাইটের টিকিট হয়তো চিপার হবে কোথায়, এই ধরনের ইনফরমেশন গুলো দিয়ে হেল্প করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে নিজের হয়তো অর্থায়নে বা নিজের টাকা খরচ করে হলেও কনফারেন্সে আসতে হয়। আমি বলবো যে ডোন্ট সি ইট অ্যাজ এ কস্ট, সি ইট অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট। কারণ তুমি যখন এখানে আসছো, ইউ আর ইন্টারাক্টিং উইথ পিপল অ্যান্ড দোজ ইন্টারাকশনস, দোজ নেটওয়ার্কস উড পে ইউ ওয়েল ইন লং রান আর কি। বেশিরভাগ সময় দেখা যায় যে এই ধরনের ইন্টারাকশন গুলো মানে তোমার ক্যারিয়ারের ফিউচারের কোলাবোরেটর বা তোমার হয়তো যার আন্ডারে তুমি পিএইচডি করবে এরকম লোকজনের সাথে দেখা করতে, তাদের সাথে কথা বলতে হেল্প করে আর কি। তো এই জিনিসটা আমি খুবই এনকারেজ করবো যে ফাইন্যান্সিয়ালি একটু রিস্ক নিয়ে হলেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে পার্টিসিপেট করতে। বাট আদার দ্যান দ্যাট ডেফিনেটলি মেইল দি কনফারেন্স চেয়ার, স্পেসিফিকলি অর্গানাইজিং চেয়ার বা ট্রাভেল গ্রান্ট ম্যানেজিং এর জন্য যদি কোনো স্পেসিফিক পজিশন থাকে তারা লোকাল অ্যারেঞ্জমেন্ট চেয়ারকেও মেইল করা যায়। পিপল হু আর students or in the community, in the from Bangladeshi community in the same city, আর হচ্ছে নিজের ইউনিভার্সিটির কাছে রিচ আউট করতে, গোয়িং বিয়ন্ড দি ডিপার্টমেন্ট অফ কোর্স, মানে শুধু নিজের ডিপার্টমেন্টে লিমিটেড না থাকতে, ইউনিভার্সিটির যদি অন্য কোনো স্টুডেন্ট ইয়ে থাকে তাদের সাথে কথা বলতে, টু কাইন্ড অফ নক অল দি সোর্সেস। ডোন্ট ওরি অ্যাবাউট হোয়াট পিপল থিংস অ্যাবাউট ইউ, যে তুমি হয়তো এটা মানে একটা ফাইন্যান্সিয়াল হেল্প চাচ্ছ। See it as an opportunity যে তুমি হয়তো নিজের আইডিয়াও পিচ করতে পারছো, ওদেরকে বলছো যে দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ সামথিং ইউজফুল, অ্যান্ড ওদের জন্য এটা একটা অপরচুনিটি অনেক সময় এই স্পন্সরশিপ গুলো টু হাইলাইট যে দে আর ইনভলভড ইন গুড কজেস। আমরা যারা পড়াশোনা শেষ করে এখন প্রফেশনাল লাইফে আছি তারা অনেক সময় আসলে মেন্টাল হেলথ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই টার্মগুলো শুনে থাকি। তো আন্ডারগ্রেডে যারা পড়ছে তাদের কি এসব ব্যাপারে চিন্তা ভাবনা করার কোনো দরকার আছে? আমার যেটা মনে হয় পারহ্যাপস দিস ইজ দ্য মোস্ট নেগলেক্টেড থিং আমাদের দেশের কনটেক্সটেই না, গ্লোবালি। অ্যান্ড মানে বেশিরভাগ স্টুডেন্ট, আমার নিজের টিচিং এক্সপিরিয়েন্স এবং নিজের স্টুডেন্ট লাইফের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বুঝি, যে বেশিরভাগ লোকজন দে ডোন্ট লিভ আপ টু দেয়ার পটেনশিয়াল সিম্পলি বিকজ দে আর ফ্রাস্ট্রেটেড, দে আর ডিপ্রেসড in the early years of their undergraduate education. বাংলাদেশের কনটেক্সটে বেশিরভাগ পিপল খুবই ফ্রাস্ট্রেটেড, and there are so many reasons for that, right? আমাদের
ডেইলি লাইফে অনেক কিছুই ভালো চলছে না, উই আর লিভিং ইন দিস প্যান্ডেমিক, রাইট? ঘর থেকে বেরিয়ে ট্রাফিক জ্যাম, সেখান থেকে এই মানে হার্ডশিপের মধ্যে দিয়ে কষ্ট করে করা, পড়াশোনায় ঠিক মতো হয়তো মনোযোগ দিতে না পারা, সেটার কনসিকুয়েন্স ফেস করা, রেজাল্ট খারাপ হচ্ছে সেটা নিয়ে থাকা। অ্যান্ড আই টোটালি আন্ডারস্ট্যান্ড যেই জিনিসটা হয় যে এটা আসলে একটা দুষ্ট চক্রের মতো, তুমি একবার লুপে পড়ে গেলে ইটস ভেরি হার্ড টু ব্রেক দ্যাট, খুব ডিফিকাল্ট, মানে নিজের চেষ্টায় ওই জিনিসটা থেকে বেরিয়ে আসা, এই জিনিসটা খুবই কঠিন আর কি। তো প্রথমে নিজেকে আগে সেলফ ডায়াগনোজ তো করতে হবে, মানে তোমাকে বুঝতে হবে যে তোমার সিমটম গুলো কি কি। একটা তুমি দেখছো যে তুমি বারবার ধরো তুমি কাজ করতে পারছো না, তুমি কনস্ট্যান্ট মনোযোগ দিতে পারছো না, ইট কুড বি এ সিমটম অফ ডিপ্রেশন। তোমার হয়তো আন্ডারলাইন কোনো একটা ডিপ্রেশন আছে যেটা তুমি হয়তো মানে কেয়ারফুলি রিকগনাইজ করতে পারছো না, ইটস প্রিভেন্টিং ইউ ফ্রম মানে লাইক ফোকাসিং অন ইউর ওয়ার্ক আর কি। এই জিনিসটার জন্য এখন আমি যেহেতু মেন্টাল হেলথ প্রফেশনাল নই, আমার অ্যাডভাইস अगेन টেক ইট উইথ সাম কশন। আমি পার্সোনাল লাইফে সবসময় যেটা থেকে উপকার পেয়েছি সেটা হচ্ছে আমি যখন ডিপ্রেসড হয়ে যাই, আমি যখন প্রচন্ড ডিপ্রেশনে থাকি, I think about life in a slightly bigger picture. বেশিরভাগ সময় আমাদের ডিপ্রেশন গুলো এই থেকে আসে যে we see life through a very small window, যে কারেন্ট উইন্ডোতে। যেমন এভাবে চিন্তা করো যে আমি এখন পিএইচডি করছি, হ্যাঁ, ধরা যাক আমি এখন চিন্তা করলাম যে আজ থেকে 20 বছর আগে বা 10 বছর আগে হয়তো এসএসসি পরীক্ষার রেজাল্টের পর আমি যে ধরো জিপিএ 5 পেলাম বা পেলাম না, এই ডিসিশনটা কতটুকু ইম্পর্টেন্ট বা এটার আসলে ইয়েটা কি। তুমি যখন লং ইয়েতে দেখবে, বড় অ্যাঙ্গেল থেকে একটু বের হয়ে কারেন্ট কনটেক্সট থেকে একটু বেরিয়ে এসে দেখবে যে এই জিনিসগুলো না অত বড় ডিফারেন্স মেকার না। অনেকের কাছে হয়তো ভর্তি পরীক্ষায় একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা it's a big thing. I'm not saying it's not a big thing, but যেটা হয় যে মানুষ এটাকে আরো অনেক বড় বানিয়ে ফেলে। they make life out of it. They make you feel যে না এই জিনিসটা জীবনের একমাত্র ইম্পর্টেন্ট জিনিস, এর বাইরে আর কোনো কিছু না। people lose sight of the bigger picture. তো তুমি যদি একটু কষ্ট করে ওই বাবলটা থেকে বেরিয়ে আসতে পারো, তুমি যদি একটু বিগার পিকচারে ভাবো যে মানে তুমি এখন যা স্পেন্ড করেছো অ্যাটলিস্ট ফর নিউ কামার্স অর ফর আন্ডার গ্রাজুয়েট, এটা তোমার লাইফের মেবি 1/3, মেবি লেস দ্যান দ্যাট, রাইট? সো তোমার সামনে কতটা সময় পড়ে আছে, এন্ড ইউ ক্যান ডু সো মাচ মোর। এই যে জিনিসটা তুমি দেখছো ইটস অফেন টেম্পোরারি, সেটা ইউনিভার্সিটি লাইফের ডিপ্রেশনই হোক বা মানে অন্য ওয়ার্ক রিলেটেড ডিপ্রেশন হোক, মানে টেম্পোরারি এই সেন্সে যে ইন দ্য বিগার সেন্স অফ থিংস দেয়ার আর সো মাচ মোর টু ইন লাইফ দেন দ্যাট আর কি। তো ওই জিনিসটা নিয়ে একটু ভাবা, নিজেকে একটু আউটসাইডারের পার্সপেক্টিভ থেকে দেখা, দ্যাট হেল্পস। Also to realize how privileged you are at times. আমরা অনেক সময় অনেক কিছুকে for granted নিই, just to have this opportunity to speak with you, just the realization যে আমি দুপুরবেলা ভাত খেয়ে তারপরে এখানে হয়তো তোমার সাথে এই কনভারসেশনটা করতে বসেছি, it is a privilege. আমি যদি এভাবে চিন্তা করি যে দুনিয়াতে এমন অনেক মানুষই আছে যারা ধরো সকালবেলা দুপুরবেলা না খেয়ে, আমি কিছু মানে আজকে বা গতকালকে মনে হয় আমি প্রথম আলোতে একটা কলাম পড়ছিলাম, বাংলাদেশে একজন যে হচ্ছে বাংলায় মাস্টার্স করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এবং অনার্স মাস্টার্সে খুব সম্ভবত প্রথম শ্রেণীতে তৃতীয় হয়েছে। সে হচ্ছে ধরো ভিক্ষা করে বা নাপিতের কাজ করে বা রিক্সা চালিয়ে 85 টাকা দিয়ে কাঁকড়ার আলু দিয়ে ভাত খেয়ে তার মাকে নিয়ে গত 3-4 মাস ধরে সময় কাটাচ্ছে। এখন I can look at him, I can look at my life and I have so many different reasons to be depressed. এখন আমি যদি ওর কম্পারিজনে চিন্তা করি, my life is hard, but is it even fair to compare my life with his? So just to realize how privileged we are at times helps us to kind of get around those problems. তুমি বুঝবে যে দুনিয়াতে তোমার থেকে অনেক খারাপ অবস্থায় মানুষ আসছে, তার মানে এই না যে তাতে তোমার প্রবলেম কমে গেল, তাতে তোমার প্রবলেম কমে যাচ্ছে না, বাট টু আন্ডারস্ট্যান্ড, জাস্ট নট টু টেক থিংস ফর গ্রান্টেড, এটা অনেক হেল্প করে। বিয়ন্ড দিস পার্সোনাল হেল্পস, তোমার যদি মনে হয় যে তোমার ডিপ্রেশনের সমস্যা ভয়ঙ্কর বেশি and you perhaps cannot afford a counselor or something like that, আমি জানি যে ইন্টারনেটে ডিপ্রেশন কাটানোর কিছু সোর্সেস, I do not strongly recommend those. There are people who are motivational speakers and they kind of try to motivate you. আমি জিনিসটাকে সেমাই পজিটিভলি নেই, there are definitely good sides of them. তুমি যারা ম্যাট ডিয়াভেলা বা হয়তো এরকম অনেকেই আছে যারা ফেমাস ইউটিউবার, যাদের মেইন ইয়ে হচ্ছে লাইফ রিলেটেড, তারা বিভিন্ন পরামর্শ দেয় বা হয়তো হেল্প করে, এন্ড দোজ আর ভেরি গুড ম্যাটেরিয়ালস ফর এন্টারটেইনমেন্ট এন্ড এডুকেশনাল পারপাসেস। হ্যাভিং সেড দ্যাট, আমার কাছে মনে হয় যে ডিপ্রেশন কাটানোটা ইটস এ ব্যাটল উইথ ইয়োর সেলফ। মেন্টাল হেলথের ইস্যুটা ম্যানেজ দ্যাট like the appropriate level of kind of sanity
ইটস এ কনস্ট্যান্ট ব্যাটল উইথ ইয়োরসেলফ। বেশিরভাগ সময় যেটা করতে হবে সেটা হলো একটু কনটেক্সটটা দেখতে হবে, টু কাইন্ড অফ গেট আউট অফ দ্যাট বাবল অ্যান্ড টু রিয়েলাইজ লাইফ ইজ মোর দ্যান দ্যাট। অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড পিস ইন দ্যাট। আমি জানি না যে এটা সবার জন্য হেল্পফুল হবে কিনা, বাট আমার পার্সোনাল লাইফে আমার কাছে বারবারই মনে হয়েছে যে ইফ আই ক্যান জাস্ট স্টেপ আউট অফ মাই কারেন্ট পজিশন ফর এ মিনিট, লেট লাইফ টেক ওভার, এবং চিন্তা করি যে পুরো লাইফের তুলনায় এই সাময়িক মানে যে কোনো কষ্ট বা এটা হয়তো খুব ছোট, ইট হেল্পস আ লট। আরেকটা জিনিস রিয়েলাইজ করা যে ইউ আর নট ইন কন্ট্রোল। বেশিরভাগ লোকের জন্য একটা ডিফিকাল্ট থাকে, সেটা হচ্ছে আমরা অ্যাজ হিউম্যানস উই ডোন্ট লাইক আনসার্টেনিটি। কেউ আনসার্টেনিটি পছন্দ করে না, গুড অর ব্যাড, উই ডোন্ট লাইক চেঞ্জেস, বিকজ আমাদের সবসময় ভয় থাকে যে চেঞ্জ মানে আমাকে চেঞ্জ করতে, উই ওয়ান্ট সাম সর্ট অফ রিল্যাক্সড লাইফ যেখানে আমাকে আনসার্টেনিটি, এই জন্য আমরা বারবার কন্ট্রোল করতে চাই আউটকাম গুলোকে। টু জাস্ট রিয়েলাইজ যে বেসিক্যালি ইউ আর helpless in some situations, you are not in control. Just to realize that fact and just to accept that fact helps a lot in like maintaining kind of mental health. আর কি আমার কাছে পার্সোনালি এই জিনিসটা খুবই হেল্পফুল মনে হয়। এই একাডেমিক্যালি প্রফেশনালি তুমি আসলে অনেক সাকসেসফুল, কিন্তু তোমার নিজের কি কোনো রিগ্রেট আছে যে সার্টেন একটা ব্যাপার তুমি যদি আন্ডারগ্রেডে জানতা তুমি হয়তো একটু ভালো করতে পারতা ক্যারিয়ারে? ইমিডিয়েট যেটা মাথায় আসছে, আই ডোন্ট নো ইফ আই হ্যাভ রিগ্রেটস এক্স্যাক্টলি, বাট যেটা মাথায় আসছে সেটা হচ্ছে হয়তো আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয়, আমাদের দেশে ম্যাথের ব্যাকগ্রাউন্ডটা, ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, এবং এটা এখানে আসার পরে রিয়েলাইজেশনটা এসছে, সেটা হচ্ছে তাদের ম্যাথের ব্যাকগ্রাউন্ডটা খুব উইক হয়। স্পেসিফিক্যালি আমার ক্ষেত্রে আমি রিয়েলাইজ করি যে আমার অনেক ল্যাকিংস আছে mathematical linear algebra concepts হোক বা calculus concepts. I'm familiar with this ideas, I'm familiar with the formula, but I don't understand them as well as I think I do. এটা আমি রিয়েলাইজেশনটা এসছে যখন আমি ফার্স্ট সেমিস্টারে হচ্ছে এখানে মেশিন লার্নিং কোর্সে দিয়েছিলাম, টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো আমি বুয়েটে এই কোর্সটার মানে সেশনাল নিয়েছি বা I'm familiar with the material itself, but when I started working here as a teaching assistant, I just realized I don't know much about these things. যে ইয়েটা এসছে সেটা হচ্ছে আমি অ্যালগরিদমটা জানি, আমি হয়তো স্পেসিফিক এটা অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা জানি, বাট I don't understand it intuitively. সেটার জন্য ম্যাথমেটিক্যাল ইয়েটা খুব দরকার ছিল আর কি। আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে আমার এই ইয়েটা মিসিং ছিল, যে হাউ ইম্পর্টেন্ট ম্যাথ ইজ, অ্যাট লিস্ট থিংস লাইক লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ক্যালকুলাস ইজ ফর মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস আর কি। আমার কাছে মনে হয় বিয়ন্ড কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা আমি মেকানিক্যাল একজনের সাথেও কিছুদিন আগে কথা বলছিলাম, যে এই কনসেপ্টগুলো, বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলোর মানে আন্ডারস্ট্যান্ডিং, ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং, এবং হচ্ছে core grasp, to be able to think mathematically, not just in some vague মানে ঠিক vague expression নয়, বরং হচ্ছে আন্ডারলাইং ম্যাথটা অ্যাবজর্ব করতে পারা, এবং it requires time and patience, it requires a lot of practice as well. এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ হবে মানে for the rest of my career, I didn't realize at that point. If I had known that, আমি হয়তো আরেকটু বেশি সময় এই জিনিসটাতে সময় দিতাম বা আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করতাম। তো এটা তুমি আসলে কিভাবে শিখতে? আমি যেটা করতাম সেটা হয়তো প্রথম স্টেপ হচ্ছে যে, যেহেতু অনেক সময় দেখা যায় যে ম্যাথের কোর্স ইঞ্জিনিয়ারিং ফোকাসড ইউনিভার্সিটি গুলোতে ওইভাবে পড়ানো সম্ভব হয় না, বিকজ আই আন্ডারস্ট্যান্ড দে হ্যাভ ম্যাটেরিয়ালস টু কভার, এবং হয়তো কম সময়ের জন্য বা অন্য যে কোনো ইয়ের জন্য ওদের জন্য সম্ভব হয় না। আই উড স্ট্রংলি এনকারেজ টু লুক অ্যাট সাম অফ দি ভিডিওস, বোথ ইন ইউটিউব, কোর্সেরা দেখতে পারো, কোর্সেরাতে লিনিয়ার অ্যালজেব্রার প্রচুর কোর্স আছে, বা অন্যান্য অনেক প্ল্যাটফর্মেই ভালো ভালো কোর্স আছে। বাট অনেক সময় দেখা যায় যে হয়তো আমি প্রথমে যেটা করি, যে কোনো একটা কনসেপ্ট না বুঝলে, সিম্পল ধরো যাক আমি ফুরিয়ার ট্রান্সফর্মের কনসেপ্ট ভুলে গেছি, বা আমি হয়তো পিসিআর কনসেপ্ট ভুলে গেছি, আই জাস্ট সার্চ ফর পিসিএ এক্সপ্লেইনড ইন ইউটিউব। তো সেখানে একটা ইউটিউব ভিডিও খুললাম, ভালো লাগলো না, তারপরটাতে গেলাম, যে কোনো একটাতে সাধারণত মানুষ ডিটেলসে বোঝানোর চেষ্টা করে, স্টেপ বাই স্টেপ হোয়াটস হ্যাপেনিং বিয়ন্ড, এবং ভালো এক্সাম্পল দেয়, দেন আই গো থ্রু সাম মোর। তো ইন্টারনেটের যুগে আমার মনে হয় যে আমাদের এই অপরচুনিটিটা আছে যে গোয়িং বিয়ন্ড আওয়ার ক্লাসরুম ইনস্ট্রাক্টর, আদার্স আর অফারিং দিস টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস ফর আস ফর ফ্রি, সেগুলোকে এক্সপ্লয়েট করা, সেখান থেকে একটু বেশি জানা, গোয়িং থ্রু দি সিলেবাস ম্যাটেরিয়ালস, বাট টু গেন এ লাইক এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দোজ কনসেপ্টস আর কি। আমার মনে হয় সেটা অনেক সময় হেল্পফুল হয়। অলরাইট হিমেন, মেনি থ্যাঙ্কস টু ইউ ফর ইউর টাইম, এবং আশা করছি যে তুমি যে ইনফরমেশনগুলো দিলে এটা স্টুডেন্টদেরকে অনেক হেল্প করবে। And all the best wishes for you. Thank you so much, Sudipta, for hosting me, and yeah, best of luck to your audience আর যারা এটা ভিডিও দেখবেন। Thank you so much for bearing with me. তো প্রিয় দর্শক, এই ছিল আজকের পর্ব মন বসেনা পড়ার টেবিলে। তো আশা করছি যে আপনারা আন্ডারগ্রেড লাইফ কিভাবে নেভিগেট করতে হবে,
কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে নেটওয়ার্কিং করতে হবে, কিভাবে ভালো প্রজেক্ট করতে হবে, কিভাবে পেপার পাবলিশ করতে হবে, কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে, এইসব ব্যাপারে অনেক ইনফরমেশন জানলেন। সামনের পর্বগুলো তো আমরা চেষ্টা করব এরকম দরকারি ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসতে। তো কিপ কানেক্টেড, এবং আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা অন্যদের উপকার লাগবে, প্লিজ স্প্রেড দ্য ওয়ার্ড, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন।